চলো, জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমি তোমাদের দেব স্যার। আজকে আমরা জিএস এর ক্লাস নাম্বার বা সেট নাম্বার 6 উপস্থিত হয়েছি। 6 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এর আগের 5টা সেট তোমরা দেখেছো, প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদের সেট দেওয়া হয়। আগের সপ্তাহে ক্লাস আসেনি, তার কারণ আমার শরীর খারাপের কারণে ক্লাস দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমরা 25টা কোশ্চেন, সেই 25টা কোশ্চেনকে আমরা কি করব না, তার সলিউশন আমরা দেখবো। মিক্স সেট আকারে বানানো হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে, সামনে যারা পরীক্ষা দেবে, তাদের একটা খুব ভালো সুন্দর একটা রিভিশন এই ক্লাস থেকে তোমরা করতে পারবে। ওকে, চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাকে শুরু করছি। আজকে আমাদের এক এক করে আমরা প্রশ্নগুলোকে দেখবো। আচ্ছা, তার আগে দেখো, তোমাদের এই যে উর্দি দা ওয়ারিয়ার যে প্র্যাকটিস ব্যাচ চলছে, ঠিক আছে, তার লাগাতার তোমরা ইউটিউবে ক্লাস পাচ্ছ বিভিন্ন স্যারেদের দ্বারা, ঠিক আছে? তো যারা এখনো এই সোপান একাডেমি অ্যাপ ডাউনলোড করনি, তারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে অবশ্যই। এখানে এই হচ্ছে প্রত্যেক সপ্তাহের তোমাদের রুটিন, যে অনুযায়ী এখানে চলছে ক্লাস তোমাদের। এই যে ব্যাচটা তোমাদের রানিং হচ্ছে, যার মধ্যে জিকে পার্টের ক্লাস আমি প্রত্যেক সোমবার সন্ধ্যে 7টা থেকে ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? চলো, এবার চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন স্ক্রিনে যখনই দেখতে পাচ্ছ, তখনই তোমরা এর সাথে সাথে উত্তরকে ভাবার চেষ্টা করবে। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে, আমাদের কোন সাম্রাজ্যকে আমরা ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয়ে থাকে? হিস্ট্রি থেকে প্রশ্ন দিয়েছে, বিশেষ করে মধ্যকালীন ভারতের ইতিহাস থেকে এই প্রশ্নটি এসেছে। কোন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয়? অপশন এ তে রয়েছে প্রতিহার সাম্রাজ্য, সেন সাম্রাজ্য বা সেন বংশ, চালুক্য ডাইনেস্টি এবং পাল ডাইনেস্টি বা পাল সাম্রাজ্য, ঠিক আছে, বা পাল বংশ। এদের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য আমরা কাকে বলছি? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সেন ডাইনেস্টি। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? সেন বংশকে আমরা কি বলি? ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলে থাকি। অ্যাকচুয়ালি সেন সাম্রাজ্য বা সেন বংশ কোনো ক্ষত্রিয় সাম্রাজ্য ছিল না বলে অনেক ইতিহাসকারের মত। কেউ বলে থাকে তারা ব্রাহ্মণ থেকে বিলং করতো, তো পরবর্তীকালে যেহেতু ক্ষত্রিয় ধর্ম তারা নিচ্ছে বা রাজার ভূমিকা পালন করতে আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে তারা এই ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলে নিজেদেরকে দাবি করেছিল, ঠিক আছে? বেশ, এই সেন সাম্রাজ্যের কথা যদি আমরা বলি, তাহলে এই সেন সাম্রাজ্যের কথা আমরা কোত্থেকে জানতে পারছি না, মূলত আমরা দেওপাড়া প্রশস্তি বলে একটি প্রশস্তি আছে, দেওপাড়া প্রশস্তি, দেওপাড়া প্রশস্তি, এখান থেকে মূলত আমরা সেন সাম্রাজ্যের কথা জানতে পারছি। দেওপাড়া প্রশস্তি কার লেখা? অ্যান্সার দেবে স্যার উমাপতি ধর তার লেখা দেওপাড়া প্রশস্তি, সেখান থেকে আমরা জানতে পারছি। রাইটারের নামও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। এই সেন বংশ হচ্ছে কট্টর হিন্দু, কি বললাম স্যার? এই সেন বংশ হচ্ছে কট্টর হিন্দু ডাইনেস্টি, একদম স্টাঞ্চ হিন্দু বলতে পারি। তার কারণ সেন বংশের আগে আমরা পাল বংশকে আসতে দেখেছি, পাল বংশের ধ্বংসস্তূপের উপরই সেন বংশ তৈরি হয়েছিল। যেহেতু পাল বংশ বৌদ্ধজমকে প্রমোট করেছিল অনেক বেশি, বৌদ্ধদের যে কালচার সেটাকে অ্যাডপ্ট করেছিল, তো সেখান থেকে বেরিয়ে এসে সেনরা কি করেছিল, পুনরায় কট্টর হিন্দুত্ববাদকে নিয়ে এসেছিল, ঠিক আছে? বেশ, এবার এই সেন বংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এরা তো এক তো ছিল, আমরা কট্টর হিন্দুর কথা তো আমরা বললাম, তার সাথে সাথে সংস্কৃত ভাষা এই সময় কি হচ্ছে, প্রচুর প্রচার প্রসার পেয়েছিল। যেমন আমরা বৌদ্ধকে প্যাট্রোনাইজ করলে আমরা জানি যে বৌদ্ধদের সাথে অ্যাসোসিয়েটেড যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে পালি ল্যাঙ্গুয়েজ। তো সেটাকে পুরোপুরি ভাবে ব্রেক করে পুনরায় যে আমাদের পুরনো যে গৌরব, হিন্দুদের যে গৌরব, সেটা হচ্ছে সংস্কৃত, তাকে কি করা হয়েছিল না, মূল তরবারি ভাষা বা কোড ল্যাঙ্গুয়েজ বলতে পারো বা সরকারি ভাষার হিসাবে তকমা দিতে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার আছে এর অব্দি? বলো, কারোর কোনো অসুবিধা এখানে অব্দি? এই অব্দি কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার আমি যদি বলি স্যার সেন বংশের প্রতিষ্ঠাতার কথা বলুন, সেন বংশের প্রথম প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সামন্ত সেন। সামন্ত সেনের দ্বারা সেন বংশের প্রতিষ্ঠা হয়েছে। সামন্ত সেনের পর আমরা দেখতে পাবো স্যার হেমন্ত সেনকে বসতে, হেমন্ত সেন। কিন্তু এরা পুরোপুরি ভাবে বড় কোনো রাজা ছিল না। অ্যাকচুয়ালি প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আমরা বলি, তখন আমরা পাবো হেমন্ত সেনের পর আসছে বিজয় সেন। বিজয় সেন, এই বিজয় সেনকে আমরা কি বলবো স্যার? আমরা বলবো প্রকৃত প্রতিষ্ঠাতা। কি বললাম স্যার? সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলবো? আমরা বলবো বিজয় সেনকে। আর যদি বলে শুধু প্রতিষ্ঠাতা, শুধু ফাউন্ডার, তখন আমরা দেবো সামন্ত সেনের নাম, ঠিক আছে? বিজয় সেনের সময় আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সেনের সময় সাম্রাজ্যের দুটি রাজধানী হতে আমরা দেখতে পাবো, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের পূর্ববঙ্গে, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। পূর্ববঙ্গ বলতে অধুনা বাংলাদেশ তোমাদের বলতে পারো। তো একটার নাম ছিল স্যার বিক্রমপুর, বিক্রমপুর একটা রাজধানী ছিল, আরেকটা রাজধানী দেখতে পাচ্ছি আমরা বিজয়পুর। এই দুটি রাজধানী ছিল বিজয় সেনের সময়। বিজয় সেনের যে কীর্তি বা তার যে গল্প আমরা কোত্থেকে জানতে পারছি না,
বিজয় প্রশস্তি থেকে আমরা জানতে পারছি, বিজয় প্রশস্তি, বিজয় প্রশস্তি। ক্লিয়ার স্যার? কার লেখা বিজয় প্রশস্তি? অ্যান্সার দেবে শ্রীহর্ষ। শ্রীহর্ষ তিনি লিখেছিলেন বিজয় প্রশস্তি, সেখান থেকে আমরা বিজয় সেনের কথা জানতে পারছি। এত অব্দি কারো কোনো অসুবিধা নেই। বিজয় সেনের পর সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ রাজার নাম হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। বল্লাল সেনের গুরুত্বপূর্ণ একজন রাজা, যিনি মূলত কুলীন প্রথার প্রবর্তন করেছিলেন। কুলিনিজম বা কুলীন প্রথার প্রবর্তককে, সেই অনুযায়ী বল্লাল সেনের নাম অবশ্যই আছে। এবং এই বল্লাল সেনের সময় আমরা দেখতে পাবো দুটি গ্রন্থ তিনি লেখা শুরু করেছিলেন। একটার নাম হচ্ছে দান সাগর, দান সাগর, আরেকটা বইয়ের নাম হচ্ছে অদ্ভুত সাগর, অদ্ভুত সাগর। এই দুটি বই কার লেখা? না বল্লাল সেনের লেখা। যদিও এই অদ্ভুত সাগর বইটিকে তিনি কমপ্লিট করতে পারেননি, কমপ্লিট করেছিলেন কে? এর পরবর্তী রাজা, যার নাম হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন তিনি এটাকে কমপ্লিট করেছিলেন। কোন বইটাকে? না অদ্ভুত সাগর বইটিকে। ক্লিয়ার আছে এত অব্দি? আচ্ছা, এই বল্লাল সেনের উপর লেখা একটি বই আছে যার নাম হচ্ছে বল্লাল চরিত। বল্লাল চরিত মনে থাকবে স্যার? বল্লাল চরিত। যেমন আমরা বিজয় সেনের উপর লেখা বই পেলাম যে বিজয় প্রশস্তি, কার লেখা? শ্রীহর্ষের লেখা। ঠিক তেমনি বল্লাল সেনের উপর লেখা বই হচ্ছে আমরা বল্লাল চরিত। কে লিখেছিল স্যার? আনন্দ ভট্ট। কার লেখা? আনন্দ ভট্ট। আনন্দ ভট্ট, আনন্দ ভট্টের লেখা বই। অন্যদিকে বল্লাল সেন কি করলেন? তার রাজধানীকে নবদ্বীপ, নদিয়ার যে নবদ্বীপ আছে সেখানে তিনি তার রাজধানীকে স্থানান্তর করেছিলেন, রাজধানী তিনি শিফট করেছিলেন। লক্ষণ সেনের সাথে ইম্পর্টেন্ট কথা বলতে গেলে আমাকে এটা বলতে হয় যে লক্ষণ সেনের সময় আমরা বখতিয়ার খিলজির আক্রমণ হতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, বখতিয়ার খিলজি তিনি কি করেছিলেন? যখন বাংলা আক্রমণ করেছিলেন তখন বাংলার রাজা কে ছিল? না লক্ষণ সেন তো এই সময় বাংলার রাজা ছিল। এই লক্ষণ সেনের দরবারে আমরা কি দেখতে পাচ্ছি? না পঞ্চরত্নকে দেখতে পাচ্ছি। লক্ষণ সেনের দরবারে কি ছিল? পঞ্চরত্ন। যেমন আমরা নবরত্ন দেখেছি, ঠিক তেমনি পঞ্চরত্ন কার দরবারে ছিল? লক্ষণ সেনের মধ্যে, যার মধ্যে একজনের নাম ফেমাস, খুবই ফেমাস, যার নাম হচ্ছে জয়দেব। ঠিক আছে, জয়দেব কার সভাকবি ছিল? লক্ষণ সেনের সময় ছিল এই পঞ্চরত্নের মধ্যে। এছাড়া জয়দেবের ছাড়াও ধৈ ছিল, হ্যাঁ, এরকম আরো গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তি ছিল। এই জয়দেবের লেখা বিখ্যাত বই হচ্ছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ এটা হচ্ছে জয়দেবের লেখা একটি ফেমাস বই। ক্লিয়ার আছে এত অব্দি? বলো। আশা করি এই অ্যান্সার গুলো তোমরা দিতে পারবে। ক্লিয়ার? চলো। এছাড়া লক্ষণ সেন একটি উপাধি নিয়েছিলেন যার নাম, যাকে বলা হয় পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব, বৈষ্ণব এই উপাধি কে নিয়েছিলেন? লক্ষণ সেন নিয়েছিলেন। এছাড়া আরেকটা উপাধি ছিল যার নাম হচ্ছে অরিরাজ মদন শঙ্কর। অরিরাজ মদন শঙ্কর এই উপাধিও তিনি নিয়েছিলেন। অরিরাজ মদন শঙ্কর এবং আমরা দেখতে পাচ্ছি পরম বৈষ্ণব, এই দুটো উপাধি আমরা লক্ষণ সেনকে নিতে দেখতে পাচ্ছি। ক্লিয়ার আছে এত অব্দি? বলো। এছাড়াও প্রতিহার, গুর্জার প্রতিহার এটাকে আমরা বলে থাকি। পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এদের একসাথে আমরা দেখতে পাবো যে ট্রাইপার্টাইট স্ট্রাগল বা ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল। পাল সম্পর্কে আমরা অন্য কোনো স্লাইডে গিয়ে অন্য কোনো প্রশ্নের মাধ্যমে আমরা আলোচনা করব। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হলো? না ব্রহ্মক্ষত্রীয় কাকে বলছি আমরা? সেন সাম্রাজ্যকে বলে থাকছি আমরা ব্রহ্মক্ষত্রীয় সাম্রাজ্য বলে থাকছি। ক্লিয়ার স্যার? আর এই সেন সাম্রাজ্যের আদি আবির্ভাব কোত্থেকে? না এরা মূলত কর্ণাটক থেকে এদের আবির্ভাব হয়েছিল, কর্ণাটক থেকে। সেটা কোথায় জানতে পারছি? এই দেউপাড়া প্রশস্তি থেকেই জানতে পারছি, যার লেখক হচ্ছে উমাপতি ধর। ক্লিয়ার আছে? চলো পরের প্রশ্নে আমরা যাই। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? বলছে সরকারি সম্পদের বিক্রি ড্যাশ নামে পরিচিত। সরকারি সম্পদকে যে বিক্রি করে দেওয়া, এটা কি নামে পরিচিত? এটাকে বাণিজ্যিকরণ বলা হয়, পুঁজিকরণ বলা হয়, বিলগ্নীকরণ বলা হয়, নাকি বিনিয়োগ বলা হয়? সরকারি সম্পদের বিক্রি মানে যে সরকারি যে সমস্ত প্রপার্টি আছে সেই প্রপার্টি গুলোর শেয়ার আমরা কি করছি? শেয়ার আমরা প্রাইভেটের কাছে আমরা কি করছি? না তাদেরকে প্রাইভেট শেয়ার আমরা প্রোভাইড করছি। সরকার তার যে সমস্ত মালিকানা রয়েছে তার কিছু পার্সেন্টেজ শেয়ার সেগুলো কোথায় দিয়ে দিচ্ছে? প্রাইভেট কোনো ব্যক্তিকে, কোনো অর্গানাইজেশনকে, কোনো কোম্পানিকে কি করছে? স্থানান্তর করছে। তো একে আমরা কি বলবো? অ্যান্সার দাও ঝটপট, এটাকে আমরা কি বলবো? অ্যান্সার কি হবে বলো? আমরা যদি বলি বাণিজ্যিকরণ, এটাকে বলবো কমার্শিয়ালাইজেশন, ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, কমার্শিয়ালাইজেশন। তো বাণিজ্যিকরণের সাথে এর কোনো সম্পর্ক হচ্ছে না, কমার্শিয়ালাইজেশন হচ্ছে না, এটাকে বলবো অ্যান্সার আমরা বিলগ্নীকরণ এটাকে বলা হয়। অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে চলো। বিনিয়োগ সরকার যে কোনো খাতে যেখানে খুশি বিনিয়োগ করতে পারে। ঠিক আছে, নেক্সট চলে এসো অপশন 3। অপশন 3 কি বলছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ পরিবেশের সুরক্ষা ও উন্নতির পাশাপাশি বন ও বন্যপ্রাণীর সুরক্ষাকে উৎসাহিত করে?
ভারতের সংবিধানের কোন আর্টিকেলের মধ্যে কি করা হচ্ছে? এক তো পরিবেশের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্টকে বাঁচানো, তার সাথে সাথে বন্য প্রাণীদেরও যাতে করে সুরক্ষা দেওয়া যায়, ওয়াইল্ড লাইফকে বাঁচানোর কথা বলা হচ্ছে কোন আর্টিকেলের দ্বারা? আর্টিকেল 48A, আর্টিকেল 47B, 49A আর 446O হতে পারে, বা এই টাইপের কিছু একটা এখানে দিয়েছে। যাই হোক, এই যে প্রসঙ্গটা, এটা কিসের থেকে আসছে? প্রশ্নটা ভারতের সংবিধানের ডিপিএসপির মধ্যে এই পার্ট রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে আমরা দেখতে পাই যে কত আর্টিকেল থেকে কত আর্টিকেল, বলবে 36 থেকে শুরু করে 51 যে আর্টিকেল আমাদের ডিপিএসপির মধ্যে রয়েছে, বাংলায় যেটাকে বলা হয় নীতি নির্দেশক তত্ত্ব, তার মধ্যে এই আর্টিকেলটা বা এই কনসেপ্টটি লুকিয়ে আছে। ঠিক আছে, এবারে ডিপিএসপি আমরা থেকে কতগুলো প্রশ্ন আমরা নিয়েছি কোত্থেকে? আমরা বলবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা এটাকে নিয়েছি, আয়ারল্যান্ড। ওকে, আয়ারল্যান্ড আবার কার থেকে নিয়েছিল স্যার? স্পেন থেকে নিয়েছিল। আমাদের এত পিছনে যাওয়ার দরকার নেই। এটা আমরা ভারতের সংবিধানে কোথায় আছে স্যার? পার্ট 4 এর মধ্যে আছে। পার্ট 4 এর মধ্যে এই ডিপিএসপির কথা মেনশন আছে, 36 থেকে 51। এখানে আমরা তিনটে প্রিন্সিপাল মূলত দেখতে পাবো। একটা হচ্ছে সমাজবাদী, একটা বলবো আমরা সমাজবাদী বা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, এবং 2 আমরা পাবো গান্ধীবাদী প্রিন্সিপাল, গান্ধীবাদী বা গান্ধিয়ান প্রিন্সিপাল, এবং 3 নম্বর যে প্রিন্সিপাল পাবো সেটা হচ্ছে উদারবাদী, উদারবাদী বা এটাকে আমরা ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল বলে থাকি, লিবারেল প্রিন্সিপাল বলে থাকি, ইত্যাদি নাম আছে। তো এখানে যে কথাটা বলা আছে এটা মূলত উদারবাদী প্রিন্সিপালের মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে যে প্রসঙ্গের কথা আছে যে বন্যপ্রাণীর সুরক্ষা এবং উন্নতির পাশাপাশি আমাদের বনকে সুরক্ষা, এটা মূলত আমাদের উদারবাদী প্রিন্সিপালের একটা পার্টের মধ্যে পড়ছে। এবার তোমরা কারেক্ট অ্যান্সার দেবে, কোনটা সঠিক অ্যান্সার হবে এখানে? কারেক্ট অ্যান্সার কি হবে বলো? কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে আমাদের 48A আর্টিকেলের মধ্যে উল্লেখ আছে। অপশন এ হচ্ছে আমাদের এখানে একদম সঠিক অ্যান্সার। ক্লিয়ার স্যার এত অবধি? অপশন এ এখানে সঠিক অ্যান্সার। এবার এই পুরো ডিপিএসপি থেকে আমাদের গুটি কতক আর্টিকেলকে আমাদের জন্য মনে রাখতে হয়। যেমন আমি যদি প্রথমেই বলি যে এক তো 36 আর্টিকেল, আর্টিকেল 36 এ কি বলা আছে? বলবে স্যার রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশন অফ স্টেট, রাষ্ট্রের ডেফিনেশন দেওয়া আছে। 39A এর কথা যদি বলি, 39A তে বলা আছে যে আইনি সাহায্য দেওয়া, যে সমস্ত গরিব মানুষজন আছে তাদেরকে লিগ্যাল এইড প্রোভাইড করা, তাদেরকে লিগ্যাল এইড প্রোভাইড করার কথা বলা আছে, আইনি সাহায্য, যাতে করে তারা বিনামূল্যে আইন পায়, সরকারি উকিল তারা রাখতে পারে। এই অনুযায়ী আমাদের একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়েছিল এটাকে ফুলফিল করার জন্য, যার নাম হচ্ছে নালসা। ঠিক আছে, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, নালসাকে এস্টাবলিশ করা হয়েছিল। ওকে, আমরা আর্টিকেল 40 নাম নিশ্চয়ই জানি প্রত্যেকে, স্যার পঞ্চায়েতের প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। পঞ্চায়েতের গঠনের কথা আর্টিকেল 40-এ বলা হয়েছিল। আর্টিকেল আমরা চলে যাচ্ছি আর্টিকেল 44। আর্টিকেল 44-এ আমরা ইউসিসির কথা উল্লেখ আছে, ইউনিফর্ম সিভিল কোডের কথা উল্লেখ আছে। আর্টিকেল 45-এ কি কথা আছে না, এডুকেশন রিলেটেড কথা বলা আছে। এডুকেশন, সরকার কি করবে? ফ্রিতে এডুকেশন দেওয়ানোর ব্যবস্থা করবে, তার জন্য স্কুল কলেজ স্থাপন করবে, ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। আর্টিকেল 50-র কথা যদি বলি, আর্টিকেল 50-তে বলা হয়েছে আমাদের যে আমাদের ন্যায়পালিকা কি থাকবে? ন্যায়পালিকা পুরোপুরি ভাবে সেপারেট থাকবে, পুরো একদম সেপারেট থাকবে কার থেকে? আমাদের এক্সিকিউটিভ বডির থেকে। এই কথাটা এখানে বলা হয়েছে। নেক্সট আমরা চলে আসছি আর্টিকেল 51। সেখানে কি বলা আছে? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির কথা বলা আছে, আন্তর্জাতিক চুক্তি এবং শান্তি, এই সমস্ত কথাগুলো। এই আর্টিকেলগুলো ডিপিএসপি থেকে ইম্পর্টেন্ট, এর বাইরে প্রশ্ন সচরাচর দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তো অপশন এ ছিল আমার এখানে সঠিক অ্যান্সার। আমরা পরের প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 4, কৌলিন্য প্রথা কে পালন করেন? কৌলিন্য প্রথা কে পালন? একটু আগেই এর আলোচনা আমরা করে দিয়েছি সেন ডাইনেস্টি পড়তে গিয়ে। কোশ্চেন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার কি হবে বলে ফেলো। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার আমরা কি দেখতে পাবো? প্রত্যেকে এর অ্যান্সার জানো তোমরা। পাল বংশ থেকে নয়, অবশ্যই সেন বংশ থেকে পড়ছে, তো বিজয় সেন তো অবশ্যই এর উত্তর নয়। অ্যাকচুয়ালি হবে বল্লাল সেন। অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। ঠিক আছে, এই বল্লাল সেন ইনি কি করেছেন না, কুলিনিজম বা কৌলিন্য প্রথাকে কি করেছিলেন? প্রচলন করেছিলেন। তো অপশন বি বল্লাল সেন সম্পর্কে ডিটেলসে কথা আমি তোমাদের বলে দিয়েছি। এছাড়া যদি ধর্মপালের কথা এখানে নাম আসছে, ধর্মপাল পাল বংশ থেকে বিলং করছে, যদিও পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি না, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। ইনি কি করেছিলেন? একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন, যার নাম হচ্ছে ঔদন্তপুরী। ঔদন্তপুরী বিহার। ঔদন্তপুরী বিহার কে নির্মাণ করেছিলেন? বলবে গোপাল নির্মাণ করেছিলেন। ঠিক আছে, ইনি হচ্ছেন পাল বংশের ফাউন্ডার। ওকে, ধর্মপালের নাম এলো, তো ধর্মপালও কি করেছিলেন? দুটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন, যার মধ্যে একটা তো বিক্রমশিলা বিহার, এবং আরেকটি বিহারের নাম হচ্ছে সোমপুরী বিহার।
সোমপুরী বিহার। এই দুটি বিহারকে নির্মাণ করতে দেখতে পাচ্ছি আমরা, ধর্মপালকে নির্মাণ করতে দেখতে পাচ্ছি। এবার যদি বলে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতার নাম কি, অ্যান্সার হবে প্রথম মহিপাল। প্রথম মহিপাল, প্রথম মহিপাল, এনাকে আমরা বলি পাল বংশের সেকেন্ড ফাউন্ডার বা দ্বিতীয় প্রতিষ্ঠাতা। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতার নাম প্রথম মহিপাল। এবং পাল বংশের শেষ রাজার নাম হচ্ছে মদন পাল। মদন পাল হচ্ছে পাল বংশের শেষ রাজা, দ্য লাস্ট কিং, লাস্ট কিং। ওকে স্যার, এত অব্দি কারো কোনো অসুবিধা থাকার কথা না। বিজয় সেন সম্পর্কে তোমাদের আলোচনা অলরেডি সমস্ত কিছু হয়ে গেছে। বিজয় প্রশস্তির কথা আমি বলেছিলাম, বা সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল, বিজয় সেনই ছিল প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, সি হর্সের লেখা বিজয় প্রশস্তির কথা বলেছি। শশাঙ্ক কে ছিল না, বাংলার প্রথম ইন্ডিপেন্ডেন্ট কিং যদি কেউ থেকে থাকে তো সেটা হচ্ছে শশাঙ্ক। ইনি গৌড়ের রাজা ছিলেন। কার কন্টেম্পোরারি ছিল, কার সমসাময়িক, বলবে স্যার হর্ষবর্ধন। হর্ষবর্ধন তার সমসাময়িক থাকতে আমরা দেখতে পাচ্ছি। শশাঙ্ক সম্পর্কে অনেক কথা আমরা কোথায় পাচ্ছি না, হর্ষবর্ধনের যে সভাকবি ছিল বাণভট্ট, তার যে লেখা বই হর্ষচরিত, সেখান থেকে আমরা জানতে পারছি। এছাড়া হর্ষবর্ধনের সময় একজন পিলগ্রিমেজ আমাদের এখানে এসেছিলেন, যার নাম হচ্ছে হিউয়েনসাং, তার লেখা বই সিইউকি, সেখান থেকেও আমরা শশাঙ্ক সম্পর্কে অনেক কথা জানতে পারছি। ক্লিয়ার? এই শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, বলবে স্যার কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ, বা একে আমরা কানসোনাও অনেক অনেক জায়গায় উল্লেখ থাকে, কানসোনা বা কর্ণ সুবর্ণ। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে কর্ণ সুবর্ণ বা কানসোনা এটা এই লোকেশন আজকের দিনে কোথায়। বাংলার কথা বলছি, তাহলে নিশ্চয়ই পশ্চিমবাংলা বা বাংলাদেশের ভেতরেই কোনো না কোনো লোকেশন হবে। তো আজকের দিনে কোন জেলাতে এই কর্ণ সুবর্ণ বা কানসোনাকে আমরা দেখতে পাচ্ছি, এটা তোমরা আমাকে বলবে। ঠিক আছে, এবং এই শশাঙ্ক তিনি ছিলেন একদম শিবের অনুগামী। ঠিক আছে, শৈব ধর্মের উপাসক। তার বিভিন্ন মুদ্রা থেকে, তার বিভিন্ন শিলালিপি থেকে আমরা এই সমস্ত কথা জানতে পারি। তো শশাঙ্কের কথা মূলত আমরা জানতে পারছি কোথা থেকে না, গঞ্জাম ইনস্ক্রিপশন বলে একটা ইনস্ক্রিপশন আছে, গঞ্জাম ইনস্ক্রিপশন থেকে আমরা শশাঙ্কের কথা মূলত জানতে পারছি। ক্লিয়ার? দূরতি শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের বহুবার কনফ্লিক্ট হবে। ঠিক আছে, তো এই গল্পগুলো তোমরা মোটামুটি আশা করি জানো। পরের প্রশ্নে আমরা যাই, কোশ্চেন নাম্বার 5। কি বলছে, সরকারি খাতের শিল্পে বিলগ্নীকরণের প্রধান উদ্দেশ্য কি? সরকারি খাতের শিল্পে বিলগ্নীকরণ করা হচ্ছে। সরকারি খাতের শিল্পে বিলগ্নীকরণের প্রধান উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য নিয়ে বিলগ্নীকরণ করা হয়? বিলগ্নীকরণের আগে তোমাদের ইয়েটা আমি বললাম যে বিলগ্নীকরণ কাকে বলছি আমরা, যখন সরকার কি করে তার বিভিন্ন শেয়ার কি করতে বিক্রি করতে শুরু করে, প্রাইভেটের কাছে বিক্রি করতে শুরু করে। কিসের জন্য এটাকে করা হয়? এক বলেছে শিল্প কারখানার উপর সরকারের নিয়ন্ত্রণকে বৃদ্ধি করা। শিল্প কারখানার উপর সরকারের নিয়ন্ত্রণ অবশ্যই এখানে বৃদ্ধি পাচ্ছে না। বেসরকারি খাতের অংশগ্রহণ বন্ধ করা, দেখো সুইটেবল যাচ্ছে কিনা। সরকারি শিল্পের দক্ষতা হ্রাস করা। সরকারি শিল্পের দক্ষতা হ্রাস করা এ তো কোনো এজেন্ডা হতে পারে না। হ্যাঁ, সরকারের জন্য রাজস্ব সৃষ্টি করা। সরকারের জন্য রাজস্ব সৃষ্টি করা। কোশ্চেন নাম্বার 5 কারেক্ট অ্যান্সার আমরা কি দেখতে পাবো বলে ফেলো। আমরা তো এই দুটো তো কোনোভাবেই যাচ্ছে না। মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে বিলগ্নীকরণ যখনই করা হচ্ছে শেয়ার প্রাইভেটের কাছে যাচ্ছে, প্রাইভেট ওনারশিপের কাছে শেয়ার যাচ্ছে, ফলে সরকারের কি হবে না, রাজস্ব বৃদ্ধি পাবে। সরকারের ফিনান্সিয়াল স্টেবিলিটি আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, সরকার তার কি করছে, তার বন্ড বা তার শেয়ারকে বিক্রি করছে, ফলে সরকারের রাজস্ব জেনারেট হবে। অপশন ডি এখানে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে দেখতে পাচ্ছি। ওকে, চলো পরের প্রশ্নে আমরা যাই। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, বলেছে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? ফার্স্ট প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রিও ডি জেনেরো, অবশ্যই ব্রাজিলের মধ্যে পড়ছে এটা। লন্ডন, রোম নাকি হচ্ছে প্যারিস? ফার্স্ট প্যারা অলিম্পিক গেমস। অ্যাকচুয়ালি অলিম্পিক গেমস আমরা দুরকম দেখতে পাই, দুরকম বলবো না। এক তো হয় স্যার সামার অলিম্পিক, সামার অলিম্পিক এটা এক হতে পারে। আরেকটা দেখতে পাই আমরা উইন্টার অলিম্পিক, আমরা উইন্টার অলিম্পিক। ক্লিয়ার? এই সামার অলিম্পিক এটাও আবার দু রকমের হয়, একটা নর্মাল, একটা হচ্ছে প্যারা অলিম্পিক। প্যারা নিশ্চয়ই মানে বুঝতে পারছো, প্যারা অলিম্পিক কাকে বলে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদেরকে নিয়ে যে অলিম্পিক অনুষ্ঠিত করা হচ্ছে। একই রকম কি করা হচ্ছে না উইন্টার প্যারা অলিম্পিক। তাহলে প্যারা অলিম্পিকের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্যারা সামার অলিম্পিক আর একটা হচ্ছে উইন্টার প্যারা অলিম্পিক। ঠিক আছে, দুটো প্যারা অলিম্পিক আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কি হবে বলো? প্রথম আমরা প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যান্সার হবে কি স্যার রোম। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে 1960 সালে রোম, দ্যাট মিনস ইতালি আমরা দেখতে পাচ্ছি।
ঠিক আছে, প্যারা অলিম্পিক গেমস ফার্স্ট 2060-তে, সরি 1960 সালে প্রথম অনুষ্ঠিত হতে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার আছে এত অব্দি? এই যেখানে প্যারিস একটা নাম আছে না, প্যারিসে হলো কখন হলো? 2024-এ, 2024-এই হয়েছে প্যারিসে। কি না? সামার প্যারা অলিম্পিক, সামার প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিক 2024 এটা কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল। আর উইন্টার প্যারা অলিম্পিক যেটা 2026-এ হবে, 2026-এ কি হবে? উইন্টার প্যারা অলিম্পিক, উইন্টার প্যারা অলিম্পিক। এটা কোথায় হবে? এটা হবে মিলান। এটা কোথায় হতে চলেছে? এটা হবে মিলানে হতে চলেছে। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। কোশ্চেন নাম্বার 7 বলেছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, অপব্যবহার নয় সরি, অব্যবহার। অর্থাৎ কোনো অঙ্গকে যখন ব্যবহার করা হয়, কোনো অঙ্গকে, আমাদের শরীরের কোনো অঙ্গকে অতিরিক্ত ব্যবহার যদি করা হয়, সেই অঙ্গ ধীরে ধীরে কি হবে? অনেক আরো বেশি অ্যাক্টিভ হবে, সেই অঙ্গ আরো বড় হবে। আর কোনো অঙ্গে যদি অব্যবহার করা হয়, অব্যবহার মানে তাকে যদি ইউজ না করা হয়, আস্তে আস্তে সেই অঙ্গ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে বা সেই অঙ্গ ধীরে ধীরে বিলুপ্ত হবে। এটি কার মতবাদ ছিল? মেন্ডেলের মতবাদ ছিল, ভাইসম্যানের মতবাদ ছিল, ল্যামার্কের মতবাদ ছিল, না ডারউইনের মতবাদ ছিল? একদম সোজা একটা প্রশ্ন, চটপট আমাকে অ্যান্সার দেবে। ঠিক আছে, মেন্ডেলের ক্ষেত্রে তো যাবে না। মেন্ডেলের ক্ষেত্রে আমরা বংশগতির সূত্র, ওই যে মটর বীজ নিয়ে আমরা দেখেছিলাম, বংশগতির সূত্র, বংশগতির সূত্র সেটা হচ্ছে মটর বীজ। তাকেই আবার চ্যালেঞ্জ করেছিলেন কে? ভাইসম্যান চ্যালেঞ্জ করেছিলেন, তাহলে এটাও এর সাথে যাচ্ছে না। আর ডারউইন তো প্রাকৃতিক বিবর্তনবাদের থিওরি তিনি দিয়েছিলেন। ঠিক আছে, কিভাবে ইয়ে থেকে মানুষের আবির্ভাব হচ্ছে, প্রাকৃতিক বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই সমস্ত মতবাদ আমরা দেখতে পাচ্ছি। কারেক্ট অ্যান্সার হবে ল্যামার্ক। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? বলছে ভারতের 2011 সালের যে আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সবচেয়ে কম? স্যার পপুলেশন জানতে চেয়েছে এবং কম পপুলেশন জানতে চেয়েছে। 2011 সেন্সাস থেকে প্রশ্নটি দিয়েছে। আমরা যদি 2011-এর যে সেন্সাস, কারণ এখনো সেন্সাসের এই কাজ শুরু হয়েছে, তাই না? এই 2011 সেন্সাস অনুযায়ী আমাদের তিনটে জিনিস, এক তো প্রথম কথা আমাদের মাথায় রাখতেই হবে, ঠিক আছে, যেটা খুবই ভাইটাল। আরো আছে স্যার, পরে আমরা অন্য সময় আলোচনা করব। এক নম্বর হচ্ছে স্যার এরিয়ার দিক থেকে, এই তিনটে জিনিস যেন গুলিয়ে না ফেলো। এরিয়ার দিক থেকে সব থেকে বৃহত্তম, এরিয়ার দিক থেকে বৃহত্তম কে? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? আর ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বলো। একটা পুরো চার্টই করে দিচ্ছি চলো এখানে। 2 নম্বর আমরা বলতে পারি যে আমরা কিসের উপর ভিত্তিতে? জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যা অর্থাৎ পপুলেশনের ভিত্তিতে বৃহত্তম রাজ্য কোনটা, ক্ষুদ্রতম রাজ্য কোনটা। নেক্সট আমরা চলে আসছি স্যার 3 নম্বর। আমি যদি বলি জনঘনত্ব, আমি বললাম স্যার জনঘনত্ব অর্থাৎ পপুলেশন ডেনসিটির নিরিখে কোনটা বেশি কোনটা কম, বলতো। এখানে জানতে চেয়েছি জনসংখ্যার নিরিখে জানতে চেয়েছে। এরিয়ার নিরিখে আমরা জানি স্যার রাজস্থান, এরিয়ার নিরিখে আমরা জানি অ্যান্সার কি হবে। চলো আলাদা কালি দিয়ে লিখে দেবো, বুঝতে সুবিধা হবে। চলো 1 মিনিট। এরিয়ার নিরিখে আমি যদি বলি অ্যান্সার হবে স্যার রাজস্থান হচ্ছে সব থেকে বড় রাজ্য। ইয়েস অর নো? রাজস্থান হবে সব থেকে বড় রাজ্য। আর ছোট রাজ্যের কথা যদি বলি অ্যান্সার হবে সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। কিন্তু রাজ্য না বলে যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলে তখন অ্যান্সারটা হয়ে যাবে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। ওকে, সব থেকে বেশি জনসংখ্যা আমি যদি বলে তাহলে অ্যান্সার দেবো স্যার উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। ইউপিতে হচ্ছে ম্যাক্সিমাম পপুলেশন আমরা দেখতে পাচ্ছি। যদি এটা আমাদের ক্ষুদ্রতমতে আমরা যেতে হয়, যে সব থেকে কম জনসংখ্যা আমরা কোথায় দেখতে পাই, অ্যান্সার হবে স্যার সিকিম। সিকিমে আমরা সব থেকে কম জনসংখ্যা দেখতে পাচ্ছি। কিন্তু এটা যদি কেন্দ্রশাসিত অঞ্চলে চলে আসি অ্যান্সার দেবো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। ওকে, এত দূর অব্দি কারো কোনো অসুবিধা নেই। এবার যদি জনঘনত্ব, এটাকে বলি পপুলেশন ডেনসিটি। ডেনসিটি মানে হচ্ছে আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে নাম্বার অফ পপুলেশন কতগুলো, পপুলেশন অর্থাৎ কম এলাকায় গাদা মানুষ বসবাস করছে, ঘিঞ্জি ভাবে বসবাস করছে, সেটা হবে এর অ্যান্সার। ঠিক আছে, তো জনঘনত্বের নিরিখে আমরা কি বলবো স্যার? বিহারের জনঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, আর জনঘনত্ব কম আমরা কোথায় দেখতে পাবো? জনঘনত্ব কম হচ্ছে আমার অরুণাচল প্রদেশে। ঠিক আছে, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ।
বলো এত অব্দি কারোর কোনো অসুবিধা? কারোর কোনো অসুবিধা আছে? অরুণাচল প্রদেশ। ওকে, এবার এখানে প্রশ্ন কি দিয়েছিল, বলেছে কার জনসংখ্যা সবচেয়ে কম? জনসংখ্যা সব থেকে কম, তাহলে আমাদের জনসংখ্যা সব থেকে কম কে পড়ছে বলো? জনসংখ্যা এখানে ছিল কম হচ্ছে সিকিম বা লাক্ষাদ্বীপ, এদের মধ্যে যেটা অ্যান্সার, কোনোটাই অপশনে নাই, তো এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ, এখানে কারেক্ট অ্যান্সার আমরা নিয়ে চলবো। ঠিক আছে, বা রাজ্য যদি বলে তখন অ্যান্সার নেবো সিকিম। ক্লিয়ার আছে এদের অব্দি? সেই জন্য পুরো চারটা তোমাদের ক্লিয়ার করলাম। এখানে কোনো অপশনই এখানে কারেক্ট আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো অপশনটাই আমরা কারেক্ট দেখা যাচ্ছে না। ওকে, চলো 2011 সেন্সাসের পর রিসেন্ট সেন্সাস, আচ্ছা 2011 সেন্সাসে আমাদের সেন্সাস কমিশনার কে ছিল, নাম মনে রাখো, সি চন্দ্রমৌলি। সি চন্দ্রমৌলি ইনি ছিলেন আমাদের সেন্সাস কমিশনার। ঠিক আছে, এরপর আমরা নেক্সট সেন্সাস 2027 সেন্সাস আয়োজিত হয়ে চালু হয়ে গেছে। ঠিক আছে, এই সেন্সাস কততম সেন্সাস না স্বাধীনতার পরের অনুযায়ী হিসাব করলে এটা হবে 8ম সেন্সাস, 8th সেন্সাস। আর যদি প্রথম সেন্সাস হিসাবে ধরি, লর্ড মেয়র সেন্সাসকে প্রথম সেন্সাস হিসাবে ধরি, তখন সেটাকে আমরা বলবো 16th সেই অনুযায়ী। তাহলে লর্ড মেয়র সেন্সাস যখন বারবার বলছি না, প্রথম সেন্সাস কোনটাই এসেছিল? প্রথম সেন্সাস অ্যান্সার হবে স্যার 1872-তে লর্ড মেয়ো প্রথম নিয়ে এসেছিলেন, লর্ড মেয়ো, কিন্তু সেটা সাকসেসফুল ছিল না। আলটিমেট 1881-এ আমরা সাকসেসফুল সেন্সাস কার দ্বারা দেখতে পাচ্ছি? লর্ড রিপনের দ্বারা আমরা সাকসেসফুল সেন্সাস দেখেছিলাম। ক্লিয়ার আছে এর অব্দি? আচ্ছা, এটা তো গেল প্রথম সেন্সাসের কথাই। আমরা 2027 সেন্সাসের কথাই যদি বলি, তাহলে 2027 সেন্সাসে দুজন ম্যাসকট নির্ধারণ করা হয়েছে। একটার নাম হচ্ছে প্রগতি, একটার নাম হচ্ছে প্রগতি, মহিলাটার নাম হচ্ছে প্রগতি এবং পুরুষের নাম হচ্ছে বিকাশ। বিকাশ মনে থাকবে এই কথাগুলো, প্রগতি এবং বিকাশ। এছাড়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নির্ধারণ করা হয়েছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 2027 সেন্সাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নির্ধারণ করা হয়েছে বলো? উড়িষ্যার একজন স্যান্ড আর্টিস্ট, যার নাম হচ্ছে সুদর্শন পট্টনায়ক, যার নাম হচ্ছে সুদর্শন পট্টনায়ক। সুদর্শন পট্টনায়ক, ঠিক আছে, তাকে কি করা হয়েছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্ধারণ করা হয়েছে। ক্লিয়ার আছে এদের অব্দি? এবং এই সেন্সাস ফার্স্ট ডিজিটাল সেন্সাস হতে চলেছে। ঠিক আছে, 2027 সেন্সাস। নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন? মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ কোথা থেকে করেছিল? ঠিক আছে, পুরুলিয়া থেকে, তমলুক থেকে, বরিশাল, কলকাতা। একদমই সোজা অ্যান্সার, একদমই পাতি অ্যান্সার। তোমরা জানো কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন কোন সময় স্টার্ট হয়েছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন স্টার্ট হয়েছিল। তো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। মাতঙ্গিনী হাজরা কোথা থেকে ছিলেন? তিনি তমলুক থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তমলুকে একটি থানা ঘেরাওকে কেন্দ্র করে, ঠিক আছে, তিনি কি করেছিলেন? তখন তার বয়স 73 বছর বয়সে তিনি বুক চিতিয়ে হাতে এবং মাথায় তাকে পুলিশ গুলি করেছিল এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, বাকি মাতঙ্গিনী হাজরা জীবন মানে কি বলবো, ভীষণভাবে ইন্টারেস্টিং জীবন। ইন্টারেস্টিং ইন দ্য সেন্স স্ট্রাগলের জীবন। তার পুরো জীবনটা 18 বছর বয়সেই বিধবা হয়ে যাচ্ছেন। বাল্যবিবাহ তার সময়ও হয়েছিল। বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তির সাথে তার বিয়ে হয়ে গেছিল। 18 বছর বয়স যখন হচ্ছে তখন তার স্বামী মারা যাচ্ছে। তার পরবর্তী জীবনটা তিনি কি করেছিলেন না, ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি উৎসর্গ করেছিলেন। যখন আমরা ডান্ডি মার্চের সময় দেখেছি, তখনও মাতঙ্গিনী হাজরা কি করেছিলেন? পার্টিসিপেট করেছিলেন সেখানে, সেই আন্দোলনের সাথেও তিনি যুক্ত ছিলেন। ক্লিয়ার আছে এর অবধি? কারো কোনো অসুবিধা বলো? আচ্ছা, তমলুক কোথা? তমলুক বর্তমানে বলবে মেদিনীপুর। তমলুক কোথায় পড়ছে? না মেদিনীপুর মধ্যে পড়ছে, তাই না? ইয়েস অর নো বল। কোশ্চেন নাম্বার 9 হয়ে গেল। এবার চলে এসো 10, কোশ্চেন নাম্বার 10। কি বলছে? বলছে একটি নদী সমুদ্রের কাছে যাওয়ার সময় কয়েকটি ছোট জল বিভাজিকা তৈরি হলে কোন ধরনের জলাশয় গঠিত হয়? কোন ধরনের জলাশয় গঠিত হয় যখন কোন একটা নদী বয়ে যায় দিয়ে কি বলছে সমুদ্রের কাছাকাছি, সমুদ্রে এসে মিট করবে, তাহলে তার মাঝে কি হচ্ছে? সমুদ্রের জল ঠিক এইভাবে ফ্লোতে আসছিল, কিন্তু ঢাল হঠাৎ করে কি হয়ে যাওয়ার জন্য না, ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণে, ঢাল কমে যাওয়ার কারণে জল কি হয়? চারিদিকে ছড়িয়ে যায়, এরকম ভাবে ছড়িয়ে যায়, দিয়ে এসে সমুদ্রের সাথে মিট করবে। ধরো এই হচ্ছে সমুদ্র, এইখানটা হচ্ছে সমুদ্র, এর সাথে এসে মিট করবে। যেহেতু ছড়িয়ে যাচ্ছে, এর মাঝে আমরা কি দেখতে পাবো না, এরকম মাঝে মাঝে বেশ কিছু জল বিভাজিকা তৈরি হয়েছে। ঠিক আছে, বা ত্রিভুজের মতো এরকম জল বিভাজিকা আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু স্থল তৈরি হয়েছে, স্থলভাগ তৈরি হয়েছে। ওকে, এই জায়গাগুলো আমরা স্থলভাগ তৈরি হতে দেখেছি। ক্লিয়ার? এই জায়গাগুলো স্থলভাগ হিসাবে ভাব। এই ধরনের এগুলোকে আমরা বলি জল বিভাজিকা। এর মাঝ দিয়ে এই জায়গাগুলো দিয়ে জল বয়ে যাচ্ছে, এই সমস্ত জায়গা দিয়ে জল বয়ে যাচ্ছে।
কি বলেছে এর ফলে কোন ধরনের জলাশয় তৈরি হয়? এক একটা অপশনকে আমরা দেখি। প্রথমেই চলে আসছে বদ্বীপ। বদ্বীপ কোথায়? এই যে স্থলভাগ গুলো তৈরি হচ্ছে একে আমরা বলবো বদ্বীপ। স্থলভাগকে, স্থলভাগ তো বলেনি অ্যান্সার, জলাশয় বলেছে। তাহলে যেখানে সমুদ্রের সাথে মিশছে এই জলাশয়টিকে আমরা কি বলি স্যার? মোহনা বলি। একে আমরা কি বলি? মোহনা বলি। তোমরা নিশ্চয়ই এইটুকু নাম জানো যে মোহনাতে আমরা কি হয় না, যেখানে নদী এসে সমুদ্রের সাথে মিলিত হয় সেই জলরাশিকে আমরা কি বলি? মোহনা বলি। তো জলাশয় যেহেতু বলেছে আমাদের মোহনাই কারেক্ট অ্যান্সার হবে। বাকি যদি স্থলভাগ বলতো, জল বিভাজিকায় যে স্থলভাগ দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে বদ্বীপ। ওকে, তার নাম হচ্ছে বদ্বীপ। ক্লিয়ার আছে? নেক্সট চলে আসছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা এটাকে আমরা কি বলি? ইংরেজিতে বলি অক্সবো লেক। অক্সবো লেক। অক্সবো লেক কিভাবে তৈরি হয়? ধরো নদী বয়ে যাচ্ছে কোন একটা জায়গায়, এইভাবে নদী বয়ে যাচ্ছে, হঠাৎ করে নদী কি হচ্ছে এই ধরনের যদি টার্ন নেয়, নদীকে এই ধরনের টার্ন নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে ভূমির ঢালের কারণে, নদী সোজা যেতে পারছে না, নদী কি হচ্ছে ঠিক এইরকম ডিরেকশনে বেঁকে গেছে, দিয়ে নদী কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। এবার নদী যখন এইভাবে প্রবাহিত হচ্ছে তখন বরাবর নদীর এই পোর্শনটাই নদীকে কি করছে? বেশি ধাক্কা মারছে। ফলে ধীরে ধীরে এই জায়গার ক্ষয়কার্য আমরা হতে দেখতে পাবো, এই জায়গাটা ক্ষয় হতে থাকবে। এবং একটা সময় পর আমরা কি দেখতে পাবো? একটা সময় পর আমরা দেখতে পাবো যে নদী কি হলো, ওই জায়গাটাকে ক্ষয় করতে করতে নদী সোজা পথে বেরিয়ে গেল, আর এই জায়গার জলরাশি কি হচ্ছে? এই ধরনের ট্র্যাপ হয়ে গেল, বাঁধা পড়ে গেল। তখন এটাকে ঘোড়ার খুরের মতো দেখতে লাগে বলে এর নাম হয়ে যাচ্ছে অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ক্লিয়ার? রিসেন্ট একটা নাম নিশ্চয়ই তোমরা জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্যের নাম নিশ্চয়ই তোমরা জানো, কমেন্ট সেকশনে বলবে কোথায় তোমরা পড়েছো। যার আরেক নাম হচ্ছে সুরহাতাল বা জয়প্রকাশ নারায়ণ অভয়ারণ্য বা পাখিরালয়, সেটা এক প্রকার অক্সবো লেকের একটি এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট চলে আসছে উপহ্রদ। উপহ্রদ আমরা কাকে বলবো? উপহ্রদ আমরা কাকে বলবো বলো? হ্রদ আমরা কাকে বলি? যার চারিদিকটা স্থল দিয়ে ঘেরা সেই জলরাশিকে আমরা কি বলবো? লেক বা হ্রদ বলবো। যার চারিদিকটাই হচ্ছে ল্যান্ড 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 ল্যান্ড। ঠিক আছে, কিন্তু যদি কারোর ক্ষেত্রে কি হয় না, তিন দিক ল্যান্ড দ্বারা সীমাবদ্ধ, কিন্তু একটা দিক আমরা দেখতে পাচ্ছি ওপেন, একটা দিক জলরাশির সাথে কানেক্ট রয়েছে, এই দিকটা জলের সাথে কানেক্ট রয়েছে, বাকি তিন দিক স্থল দ্বারা সীমাবদ্ধ, তখন থেকে আমরা বলি উপহ্রদ। ঠিক আছে, তাহলে এই গুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার। চলো, ওকে, চলো কোশ্চেন নাম্বার 11 কি বলছে? 11 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? খুব ভালো প্রশ্ন, একদম সোজা প্রশ্ন। ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠতে দেখতে পাচ্ছি? রবি নদী বা ইরাবতী নদী, একই নাম, সিন্ধু নদী, সুতলেজ বা শতদ্রী নদী, বিয়াস বা বিতস্তা নদী, কোন নদীর তীরে আমরা এই ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পকে দেখতে পাচ্ছি? চটপট বলবে, ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? আমরা এই যে সিন্ধুর যে নদীতন্ত্র আমরা দেখতে পাই, ইন্দাস ভ্যালি, ইন্দাস যে তার ট্রিবিউটারি রয়েছে, তো সেখানে আমরা মূলত এর কথা আমরা পাই। ঠিক আছে, বা এর সাথে রিলেটেড যে সমস্ত হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বলো, ড্যাম বলো, ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। সিন্ধু তার যে উপনদীগুলো রয়েছে, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, এগুলোর মোটামুটি একটা আমাদের ধারণা রাখতে হয় পরীক্ষায় দিতে যাওয়ার আগে। বাকি যদি আমরা কথা বলি কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। সুতলেজ বা শতদ্রুর উপর আমরা দেখতে পাচ্ছি ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পকে। এই ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছিল আমাদের যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছিল। প্রথম 5 ইয়ার প্ল্যান লিখে দিলাম, 5 ইয়ার প্ল্যানের সময় এটা দেখতে পাচ্ছি। সবাই জানো 1951-এ টু 1956 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এসেছিল। অ্যাকচুয়ালি ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের আন্ডারে আমরা তিনটে বাঁধকে আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি, তিনটে প্রকল্প নেওয়া হয়েছিল, যার মধ্যে এক তো হচ্ছে আমাদের ভাকরা, 2 হচ্ছে আমাদের ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, এবং 3 হচ্ছে আমাদের হীরাকুন্দ। ঠিক আছে, হীরাকুন্দ। ওকে, তো এই তিনটের প্রকল্প নেওয়া হয়েছিল কিসে না? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের আন্ডারে। ক্লিয়ার আছে এর অবধি? কারো কোনো অসুবিধা? বলে ফেল, কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার কথা হচ্ছে আমাদের এখান থেকে ড্যাম কথা যখন এলো, ড্যাম রিলেটেড আমাদের কতগুলো পয়েন্ট স্ট্যাটিকের মধ্যে আমাদের মনে রাখতে হবে। এক, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হাইয়েস্ট ড্যাম কোনটা, উচ্চতম হাইয়েস্ট ড্যাম। ঠিক আছে, ড্যাম মানে হচ্ছে জলাধার বা জলাশয়, যাই বলো না কেন, হাইয়েস্ট ড্যাম আমরা কাকে দেখতে পাবো? অ্যান্সার হবে তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম কোথায় আছে স্যার? ভাগীরথী নদীতে আমরা তেহেরি ড্যাম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভাগীরথী নদী। ওকে, কিন্তু এখানেই যদি প্রশ্নটা এরকম করে দেয় স্যার হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, তখনই অ্যান্সারটা হয়ে যাবে ভাকরা। এই যে এখানে যেটা আছে, এই ভাকরা ড্যাম হচ্ছে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, যদি গ্র্যাভিটি শব্দটা উল্লেখ থাকে। বাগরা অবশ্যই স্যার সুতলেজ বা শতদ্রী নদীর তীরে গড়ে উঠেছে। 3 নম্বর চলে এসেছে স্যার, যদি বলে লংগেস্ট বা দীর্ঘতম ড্যামের নাম কি? লংগেস্ট ড্যাম, তখন অ্যান্সার কি দেবে? হীরাকুন্দ।
হীরাকুন্দ ড্যামকে আমরা বলবো লংগেস্ট ড্যাম। ঠিক আছে, হীরাকুন্দ কোথায় আছে? উড়িষ্যায় আছে, উড়িষ্যা। ঠিক আছে, কোন নদী স্যার? মহানদী। মহানদীতে আমরা এই হীরাকুন্দ ড্যামকে দেখতে পাচ্ছি। 4 নম্বর, যদি বলে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক বা কৃত্রিম জলাশয় যদি বলে, তখন অ্যান্সার চলে যাবো স্যার গোবিন্দ বল্লভ পন্ত সাগর। গোবিন্দ বল্লভ পন্ত সাগর। বোঝা গেল? এটি হচ্ছে কৃত্রিম, সব থেকে বড় জলাশয়। কিসের রেসপেক্টে স্যার? কৃত্রিমের রেসপেক্টে। তখন অ্যান্সার দেবো আমরা গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ক্লিয়ার? এদুর অব্দি কারো কোনো অসুবিধা? বাকি চলে এসো, এই যে বললাম স্যার ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলে যে উপনদীগুলো আছে, এখানে কি কি মেজর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আমাদের মনে রাখতে হয়, সেটা একবার অ্যাট এ গ্ল্যান্স একবার চলো একবার দেখে নেওয়া যাক। অ্যাট এ গ্ল্যান্স একবার আমরা ছোট করে দেখবো। প্রথম উপনদীর নাম হচ্ছে ঝিলাম। তো ঝিলামের তীরে আমরা কি কি প্রজেক্ট দেখতে পাচ্ছি? ঝিলামে আমরা মূলত তুলবুল প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তুলবুল প্রজেক্ট তৈরি হয়েছিল। এছাড়া আমরা ঝিলামে দেখতে পাবো, ঝিলামে একটি উপনদী আছে যার নাম হচ্ছে নীলম নদী বা কিষানগঙ্গা নদী, তার তীরে তৈরি হয়েছিল কিষানগঙ্গা প্রজেক্ট। ওকে, এগুলো হচ্ছে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। ঝিলাম থেকে গেল। ঝিলামের পর চলে এসো চেনাব হচ্ছে এই সিন্ধুর যে সমস্ত ট্রিবিউটারি গুলো রয়েছে তার মধ্যে লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে চেনাব। তো চেনাবের আমরা 3টে প্রজেক্ট দেখতে পাই মূলত। একটা হচ্ছে ডালহস্তি, বাগলিহার এবং 3 হচ্ছে সালাল। ওকে, ডালহস্তি, বাগলিহার, সালাল, এই 3টে প্রজেক্ট আমরা চেনাবের উপর দেখতে পাচ্ছি। নেক্সট আমরা রবির উপর যদি বলি, রবির উপর আমরা দেখতে পাচ্ছি রঞ্জিত সাগর ড্যাম। কার উপর তৈরি হয়েছে স্যার? রবির উপর তৈরি হয়েছে রঞ্জিত সাগর ড্যাম। ক্লিয়ার? আর দূর অব্দি? এছাড়া আরেকটা ড্যাম আছে রবির উপর, যেটা হচ্ছে থিয়েন ড্যাম। বোঝা গেল? এটা গেল আমাদের রবির উপর। ক্লিয়ার? আর দূর অব্দি? থিয়েন ড্যাম, রবি। বিয়াস, এবার চলে এসো বিয়াস বা বিতস্তা। বিয়াসের উপর তো একদম মনে রাখবে পং ড্যাম, পন্ধ ড্যাম, পন্ধ মনে রাখো বিয়াসের উপর। বাকি সুতলেজের উপর তো আমি বলেই দিলাম ভাগরা ড্যাম। ঠিক আছে, ভাগরা ড্যাম সুতলেজের উপর তৈরি হয়েছে। ক্লিয়ার আছে? এগুলো মেজর ইম্পর্টেন্ট ড্যাম যেগুলো আমাদের এই ইন্দাস রিভার সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট চলে এসো আমাদের কোশ্চেন নাম্বার 12-এ। 12 নম্বর প্রশ্ন, একটি সুষম বা ভারসাম্যপূর্ণ বাজেট বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে কি হচ্ছে সরকারি আয় সরকারি বিনিয়োগের সমান হয়ে যাচ্ছে, বেসরকারি আয় সরকারি ব্যয়ের সমান হয়ে যাচ্ছে, সরকারি আয় সরকারি ব্যয়ের সমান, সরকারি আয় বেসরকারি ব্যয়ের সমান, এরকম দিয়েছে। এবার বাজেট আমরা নিশ্চয়ই বুঝি, বাজেট আমরা কাকে বলছি। যদিও পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই বাজেট এর কথাটা, বাজেট শব্দটা ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? অ্যান্সার হবে ভারতের কোনো আর্টিকেলে উল্লেখ নেই। ভারতের সংবিধানে বাজেট এই শব্দের কোথাও উল্লেখ নাই, কোথাও মেনশন নেই। কিন্তু বাজেটের কনসেপ্ট, বাজেটের যদি বলে ধারণা, অ্যান্সার আছে আর্টিকেল 112। আর্টিকেল 112-তে বাজেটের ধারণা মেনশন করা আছে। যে ধারণা কি নামে আছে? আর্টিকেল 112-তে বলবে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আকারে এর ব্যাখ্যা দেওয়া আছে। ক্লিয়ার আছে এতটুকু? বাকি যদি আমরা বলি স্যার বাজেট কি ধরনের হতে পারে, বাজেটকে আমরা মূলত 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, এখানে যে বাজেটের কথা বলেছে এটা হচ্ছে ব্যালেন্স বাজেট। 2 হতে পারে স্যার সারপ্লাস বাজেট। 3 হতে পারে আমার ডেফিসিট বাজেট। ক্লিয়ার? ব্যালেন্স বাজেট মানে সরকারের যা আয় সরকারের তাই ব্যয়, দুটোই যদি সমান হয় তখন তাকে আমরা বলবো কি না ব্যালেন্স বাজেট। সারপ্লাস, সরকারের কাছে অতিরিক্ত অর্থ থেকে গেছে, তাহলে অর্থাৎ সরকারের আয় বেশি হয়েছে ব্যয়ের তুলনায়, সরকার সেই পরিমাণ খরচ করতে পারেনি, তখন তাকে আমরা বলবো কি না সারপ্লাস বাজেট। ডিফিসিট বাজেট অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে গেছে, সরকারকে অন্য কোনো জায়গা থেকে লোন নিতে হয়েছে, দিয়ে সামলাতে হয়েছে। তাহলে এর কারেক্ট অ্যান্সার আমরা কি দেখতে পাবো বলো? কারেক্ট অ্যান্সার হবে সরকারি আয় আর সরকারি ব্যয় সমান, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। একদম সোজা ছিল না বাবু? ঠিক আছে, চলো নেক্সট চলে এসো। আচ্ছা, নেক্সট যাওয়ার আগে কি বলছে এখানে? আচ্ছা, আমাদের বিভিন্ন কি রয়েছে সোপান একাডেমির পক্ষ থেকে পঞ্চায়েতের ফুল কোর্স দেখতে পাচ্ছি এখানে 349
পঞ্চায়েতে 20টা সেট, যারা প্র্যাকটিস সেট নিতে চাইছো মক টেস্ট দেওয়ার জন্য, তো তাদের ক্ষেত্রেও অপশন রয়েছে 75টা প্র্যাকটিস সেট, 75 টাকায় 20টা প্র্যাকটিস সেট রয়েছে পঞ্চায়েতের ক্ষেত্রে। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 20টা সেট, এবং কেপি প্রিলিমস এর জন্য 10টা সেট, প্রত্যেকের প্রাইস তোমরা দেখতে পাচ্ছ। যদি এর ব্যাপারে কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বারের সাথে। ক্লিয়ার আছে? চলো পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 13। বলেছে প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক কে ছিলেন? প্রথম পদ্মবিভূষণ পুরস্কার ডক্টর বীরভান ভাটিয়া, নন্দলাল বোস, পন্ডিত জওহরলাল নেহরু, সত্যেন্দ্রনাথ বোস। ঠিক আছে, চটপট বলবে প্রথম পদ্মবিভূষণ কাকে দেওয়া হয়েছিল। যদিও প্রথম পদ্মবিভূষণ তো একজন ব্যক্তিকে দেওয়া হয়নি, মোট 6জন ব্যক্তিকে পদ্মবিভূষণ, ফার্স্ট পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এটা পড়ছে পদ্ম পুরস্কার থেকে। এই পদ্মবিভূষণ পুরস্কার এটা হচ্ছে সেকেন্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড, কি বলবো আমরা, সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তাই না? হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম কি বলবে স্যার? ভারতরত্ন। তারপরেই চলে আসছে পদ্মবিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ, এবং তারপর হচ্ছে পদ্মশ্রী। আমরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই 3টে অ্যাওয়ার্ডকে একসাথে পদ্ম পুরস্কারও আমরা বলে থাকি। ক্লিয়ার আছে? তো এই পদ্মবিভূষণ ফার্স্ট স্টার্ট হয়েছিল কত? 1954, 1954 সালে স্টার্ট হয়েছিল। সে বছর 6জন ব্যক্তিকে কি করা হয়েছিল? পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল, যার মধ্যে প্রথম যে ব্যক্তিকে দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। অপশন ডি এখানে আমরা কারেক্ট অ্যান্সার দেখতে পাবো। এছাড়াও নন্দলাল বোস পেয়েছিল, আমাদের পূর্বতন কি বলে জাকির হোসেন পেয়েছিল, ঠিক আছে, আরো ইত্যাদি করে মোট 6জন ব্যক্তিকে 1954-তেই পুরস্কার প্রদান করা হয়েছে। ক্লিয়ার আছে? কারো কোনো অসুবিধা থাকার কথা নেই। এই পদ্ম পুরস্কার বলে দিই, আমাদের সংবিধানের আর্টিকেল 18 আছে, যেখানে অ্যাবলিশন অফ টাইটেলকে ঘোষণা করা হয়েছে। কোনো প্রকার উপাধি নেওয়া যাবে না, রাখা যাবে না। তো তার মধ্যে কিন্তু এটা পড়ছে না। পদ্মভূষণ বা পদ্মবিভূষণ বা পদ্ম পুরস্কার বলো, ভারতরত্ন বলো, এই পুরস্কারগুলোকে আর্টিকেল 18-এর বাইরে রাখা হয়েছে। যদিও তার ক্ষেত্রে রিজনেবল রেস্ট্রিকশন অবশ্যই আছে, যে হ্যাঁ এই উপাধিগুলোকে কেউ নামের আগে বা পরে ব্যবহার করতে পারবে না, তাহলে এগুলো চলে যাবে। বাকি যদি রিসেন্ট আমরা পদ্মবিভূষণের কথাই বলি, 2026 সালের পদ্ম পুরস্কার ঘোষণা হয়ে গেছে, 2026। ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক কারেন্ট অ্যাফেয়ার্স এর রেসপেক্টে। 2026-এর পদ্ম পুরস্কার, ঠিক আছে। 2026-এর পদ্মবিভূষণ পুরস্কার কতজন পেয়েছে? 5জন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। স্যার পদ্মভূষণ কতজন পেয়েছে? 13 জন। আর পদ্মশ্রী কতজন পেয়েছে? স্যার 113 জন। টোটাল পদ্ম পুরস্কার কতজন পেয়েছে বলবে স্যার? 131 টোটাল পদ্ম পুরস্কার এখানে পাওয়া পেয়েছে। ক্লিয়ার আছে? টোটাল পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? 131 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, যার মধ্যে 5জন ব্যক্তির নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, যাদেরকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই 5জনের মধ্যে 2জন ব্যক্তিকে কি দেওয়া হয়েছে? পস্থমাস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পস্থমাস বলতে মৃত্যুর পরবর্তী, ঠিক আছে, মৃত্যুর পরে পেয়েছে, ঠিক আছে, মৃত্যুর পরে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। যার মধ্যে এক তো ধর্মেন্দ্র সিং এর নাম তো নিশ্চয়ই জানো, ধর্মেন্দ্র সিং দেওল, অ্যাক্টর, আর্টিস্ট, ঠিক আছে। তার সাথে সাথে আমাদের কেরলের আগে সিএম ছিল VS অচ্যুতানন্দন। এই 2জন ব্যক্তিকে এখানে কি দেওয়া হয়েছে? পস্থমাস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এবং এদের মধ্যে একজন মহিলা থাকছে। পদ্মবিভূষণ পুরস্কার কতজন মহিলাকে দেওয়া হয়েছে 2026-এ? বলবে 1জন মহিলাকে দেওয়া হয়েছে, 1জন মহিলা, ঠিক আছে। এবং এই মহিলার নাম কি? অবশ্যই নামটা মনে রাখতে হবে, এন রাজম, ঠিক আছে, এনাকে দেওয়া হয়েছে। ইনি একজন বেহালা বাদক, ইনি একজন ভায়োলিন প্লেয়ার, বেহালা বাদক। তাহলে বাদ্যযন্ত্র এবং বাদক থেকেও যে স্ট্র্যাটেজিক প্রশ্ন, সেখানেও এটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে এন রাজন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ইনি হচ্ছেন বেহালা বাদকের সাথে যুক্ত একমাত্র মহিলা যে কি পেয়েছে 2026-এর পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছে। বাকি যদি পুরো টোটাল মহিলার কথা আমি যদি হিসাব করি, তাহলে বলবো আমরা গোটা পদ্ম পুরস্কারের মধ্যে মোট 19 জন কি হয়েছে? 19 জন মহিলাকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে, মোট মিলিয়ে। পদ্মশ্রী বলো, পদ্মভূষণ বলো, পদ্মবিভূষণ বলো, ইত্যাদি সব মিলিয়ে, ঠিক আছে। মোট 19 জন মহিলাকে কি করা হয়েছে? পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। ক্লিয়ার আছে? কারো কোনো অসুবিধা? বলো। নেক্সট আমরা পরের প্রশ্নে যাই, চল। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? 1928 সালে সাইমন কমিশনকে কি করে ইন্ডিয়া আর ভারতের যে মেজর পার্টি আছে, সেই সময় কংগ্রেস বলো, বাকি আদার্স যে সমস্ত পার্টি ছিল, তারাও কি করেছিল? সাইমন কমিশনকে বয়কট করেছিল। তো এর পিছনে কারণ কি ছিল স্যার? কারণ কি ছিল? তোমরা মোটামুটি জানো যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল। যদি বলে গঠন কখন হয়েছিল, এর গঠন হয়েছিল 1927-এ, 1927 সালে, কিন্তু হওয়ার কথা তো এই সময় ছিল না। তার কারণ এর আগের যে অ্যাক্ট এসেছিল সেটা হচ্ছে 1919 সালের
মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট ছিল, পরবর্তী অ্যাক্ট 10 বছর পরে আসার কথা, অর্থাৎ 1929 সালে আসার কথা, কিন্তু তার আগে তড়িঘড়ি করে 1927 সালে কি করা হয় না, সাইমন কমিশনকে গঠন করা হয়। যে সাইমন কমিশন ভারতে এসে পৌঁছায় 1928, 1928 সালে এই সাইমন কমিশন ভারতে এসে পৌঁছায়, যার মধ্যে 7 জন সদস্য ছিল, যার মধ্যে 7 জন মেম্বার, যার প্রধান কি না স্যার জন সাইমন এর হেড ছিল, এর প্রধান ছিল। মূলত কি উদ্দেশ্যে তাদের ভারতে পাঠানো হয়েছিল, ভারতের কিভাবে ভারতীয়দের সংবিধান রচনা করা যেতে পারে, ভারতের কনস্টিটিউশন কিভাবে রচনা করা যেতে পারে, তো সেই প্রসঙ্গে আলোচনার জন্য। যেহেতু এই 7 জন সদস্যের মধ্যে কোনো ভারতীয় ছিল না, কোনো ভারতীয় ব্যক্তি ছিল না, অথচ এরা ভারতের জন্য, ভারতের ইন্টারেস্টে, ভারতের সংবিধান বানানোর জন্য এসছে, তো ভারতীয়রা এই মর্মে একে কি করেছিল, রিজেক্ট করেছিল, যে এদের মধ্যে কি ছিল না, কোনো ভারতীয় সদস্য ছিল না। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। 7 জনই আমরা দেখতে পাচ্ছি না ব্রিটিশার এখানে ছিল, তো ভারতীয়রা একে কি করেছিল, বয়কট করেছিল, এবং ভারতীয়রা এই সময় স্লোগান লাগিয়েছিল যে সাইমন গো ব্যাক। এই সময় এই স্লোগান ভীষণ ফেমাস হয়েছিল, সাইমন গো ব্যাক। পরীক্ষায় ইম্পর্টেন্ট হচ্ছে এই সাইমন গো ব্যাক এই স্লোগানটি কে দিয়েছিলেন বা কে লিখেছিলেন, এই টার্মটা কে দিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে ইউসুফ মেহরালি। ইউসুফ মেহরালি, মেহরালি তিনি কি করেছিলেন, এই স্লোগানটি লিখেছিলেন, সাইমন গো ব্যাক এই স্লোগানটি লিখেছিলেন। এবং তোমরা প্রত্যেকেই জানো এই সাইমন কমিশনের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে কি করেছিল, একজন ভারতীয় নেতা, সেই সময় তৎকালীন একজন চরমপন্থী নেতা, তিনি কি করেছিলেন, মারা গিয়েছিলেন। সেই নেতার নাম তোমরা আমাকে চট করে বলো, অ্যান্সার দাও। যাকে আমরা কি বলে থাকি, পাঞ্জাব কেসরি নামে যিনি পরিচিত, ঠিক আছে, যার নাম হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় তিনি কি করেছিলেন না, এই সাইমন কমিশনের বিরুদ্ধে প্রোটেস্টে পার্টিসিপেট নিয়েছিলেন, এবং সেখানে স্কট বলে একজন ছিল পুলিশ কমিশনার, জেমস স্কট, তার আদেশে লাঠি চালানো হয়, এমনকি তিনি নিজেও লালা লাজপত রায়কে লাঠির আঘাত করেছিলেন। তার ফলে গুরুতরভাবে লালা লাজপত রায় তিনি জখম হয়েছিলেন, তার মাথায়, তার পেটে, তার বুকের পাঁজরে ইত্যাদি নানান জায়গায় এখানে তিনি আঘাত পান, এবং আলটিমেট কিছুদিনের মধ্যে তিনি মারা যাচ্ছেন। 1928 তিনি মারা গিয়েছিলেন। 1928 সালের 17ই নভেম্বর লালা লাজপত রায় তিনি মৃত্যুবরণ করছেন। এবং লালা লাজপত রায় সেক্ষেত্রে একটি স্টেটমেন্ট তখন দিয়েছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট, যে আমার শরীরে করা প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা লাঠির বাড়ি কিসে পরিণত হবে, ব্রিটিশ শাসনের, ব্রিটিশ সরকারের কাফিনে, পেরেকে পরিণত হবে। ঠিক আছে, যতগুলো বাড়ি আমি খেয়েছি ততগুলো। ঠিক আছে, আলটিমেট এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা দেখতে পাবো পরবর্তীকালে যে স্কটের আদেশে লাঠিচার্জ করা হলো, স্কটকে হত্যার একটা ষড়যন্ত্র তৈরি হয়, যার সাথে যুক্ত ছিল আমাদের ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব। তারা এই স্কটকে বা লালা লাজপত রায়ের মৃত্যুর ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু ভুলবশত সন্ডার্স বলে একজন তিনি মারা গিয়েছিলেন। ক্লিয়ার? এই গল্পগুলো পরের গল্প। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার আছে? নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 15। বলছে ডব্লিউটিও এর প্রাথমিক কাজ কি? ডব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার আমরা কোথায় দেখতে পাই? হেডকোয়ার্টার বলবে স্যার জেনেভা। জেনেভা কোথায় আছে স্যার? সুইজারল্যান্ডে আছে। সুইজারল্যান্ড। এখানে আমরা কি দেখতে পাই না, এই ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার দেখতে পাই। এর উদ্দেশ্য কি এখানে জানতে চেয়েছে, কি উদ্দেশ্যে ডব্লিউটিও কে এস্টাবলিশ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 15, ঝটপট বলবে 15 এর কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? বলেছে বিশ্বব্যাপী পর্যটন নিয়ন্ত্রণ করা। পর্যটনের সাথে তো এখানে টুরিস্টের কোনো গল্পই নেই, এখানে ট্রেডের কথা বলা হচ্ছে, অপশন কেটে দাও। শুধুমাত্র দেশীয় বাণিজ্য প্রচারের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তো দেশীয় বাণিজ্যের কথা বলবে না, ঠিক আছে, গোটা বিশ্বব্যাপী বাণিজ্যের কথা বলবে, আন্তর্জাতিক বাণিজ্যের কথা নিশ্চয়ই হবে। দেশীয় বাণিজ্য দেখেছি, কাটো। উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়ন করা না, এখানে ফান্ডিং করা তো মেন উদ্দেশ্য নয়। এই যে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ এবং ন্যায্য অনুশীলনকে নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যকে প্রমোট করা, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আর এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর আমরা ডিরেক্টর জেনারেল কাকে দেখতে পাচ্ছি? ডিরেক্টর জেনারেল না, অ্যান্সার হচ্ছে ডক্টর এন গোচি। ডক্টর এন গোচি। এন গোচি। ইকানজো নাকি একটা নাম, ইকানজো ইগুয়েলা। ইগুয়েলা এরকম বড় একটা নাম আছে, ঠিক আছে, ইগুয়েলা। ডক্টর এনগোচি মনে রাখলেও কাজ চলে যাবে। ডিরেক্টর জেনারেল ডক্টর এনগোচি ইকানজো ইগুয়েলা, ঠিক আছে, এটা হচ্ছে
এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমানে যিনি ডিরেক্টর জেনারেল আছেন তার নাম। ক্লিয়ার আছে দ্রুপদী? চলো কোশ্চেন নাম্বার 16 আমরা যাব। বলেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট কতজন সদস্য থাকে? রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন থেকে প্রশ্ন দিয়েছে। ইউনাইটেড নেশনের আমরা কি দেখতে পাচ্ছি না, তার যে নিরাপত্তা পরিষদ মানে সিকিউরিটি কাউন্সিল এটাকে বলা হয়। সিকিউরিটি কাউন্সিল, অনেক সময় ইংলিশ টার্মগুলো জানা থাকলে ইজিলি অ্যান্সার করতে পারে যে সিকিউরিটি কাউন্সিলে মোট কতজন সদস্য থাকে, 10 জন, 15 জন, 5 জন না 7 জন? কারেক্ট অ্যান্সার কি হবে? চটপট অ্যান্সার দিবে। ইউএন এর কথা যদি বলি তাহলে ইউএন কখন এস্টাবলিশ হয়েছে না 24 অক্টোবর 1945 এ এস্টাবলিশ করা হয়েছিল। এই ডেটটাকে আমরা ইউএন ডে হিসাবে ঘোষণা করে থাকছি, ইউএন ডে হিসাবে ঘোষণা করা হয়। বাকি ইউনাইটেড নেশন যে অর্গানাইজেশন রয়েছে, এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সাথে মোট কান্ট্রি হিসেবে আমরা দেখতে পাচ্ছি 193 কান্ট্রি এই মুহূর্তে রয়েছে, যার মধ্যে লাস্ট কে যোগ করেছে না সাউথ সুদান এটা শেষ রাজ্য হিসাবে, শেষ দেশ হিসাবে খুব সম্ভবত 2011 সালে জয়েন করেছিল সাউথ সুদান। ঠিক আছে, ক্লিয়ার আছে? চলো বাকি এই ইউনাইটেড নেশনের আমরা মোট এর মধ্যে 6টা অর্গান দেখতে পাই, এর মধ্যে 6টা ইনস্টিটিউশনকে মার্জ করে করা হয়েছে, যার মধ্যে একটা তো সিকিউরিটি কাউন্সিল, একটা জেনারেল অ্যাসেম্বলি। এই জেনারেল অ্যাসেম্বলির নামটা ইম্পর্টেন্ট স্যার, জেনারেল অ্যাসেম্বলি আছে, সিকিউরিটি কাউন্সিল আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, ট্রাস্টশিপ কাউন্সিল আছে, এরকম মোট 6টা কাউন্সিল আছে। ঠিক আছে, জেনারেল অ্যাসেম্বলির কথাটা কেন বললাম না, জেনারেল অ্যাসেম্বলির প্রথম ডিরেক্টর, প্রথম মহিলা ডিরেক্টর হিসাবে আমরা বিজয় লক্ষ্মী পণ্ডিতকে দেখতে পাচ্ছি, একমাত্র ভারতীয় বিজয় লক্ষ্মী পণ্ডিত। ঠিক আছে, বিজয় লক্ষ্মী পণ্ডিত একমাত্র ভারতীয় মহিলা, ওকে, যিনি এই জেনারেল অ্যাসেম্বলির কি ছিলেন না হেড ছিলেন। ওকে, বাকি হ্যাঁ আসল প্রশ্নটা আমরা গেলাম না। সিকিউরিটি কাউন্সিলের মধ্যে মেম্বার আছে 15 জন, যার মধ্যে কি আছে P5+10 এই স্ট্রাকচার আমরা দেখতে পাই। P5 মানে হচ্ছে দ্য বিগ 5 ও বলা হয়। 5টা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, 10টা হচ্ছে অস্থায়ী মেম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। 5টা পার্মানেন্ট মেম্বার কে কে? আমরা এর মধ্যে চায়নাকে দেখতে পাবো, 2 আমরা ইউকে কে দেখতে পাবো, 3 আমরা ইউএসএ কে দেখতে পাবো, 4 আমরা রাশিয়াকে দেখতে পাবো, এবং 5 আমরা ফ্রান্সকে দেখতে পাবো। ক্লিয়ার? এই 5টা হচ্ছে আমাদের বিগ 5 বা P5 পার্মানেন্ট মেম্বার নিরাপত্তা পরিষদের। বাকি 10 জন আছে আমাদের টেম্পোরারি মেম্বার হিসেবে দেখতে পাচ্ছি। ক্লিয়ার আছে এদের অবধি? এই হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। কোশ্চেন নাম্বার অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 17 এ। কি বলেছে? ভারতের সংবিধানের কোন ভাগে মৌলিক কর্তব্য সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে? একদম পাতি প্রশ্ন। ফান্ডামেন্টাল ডিউটিস কি দিয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস কিসে অ্যাড করা হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস অরিজিনাল সংবিধানে তো ছিল না, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছে, তো এইগুলো তো কোনোভাবেই যাচ্ছে না। তো 6A না 4A? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 4A তে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, 4A ভারতের সংবিধানের যদি বলি পার্ট কত, পার্ট হচ্ছে আমাদের স্যার 4A তে উল্লেখ আছে। যদি বলি আর্টিকেল কত, বলবে স্যার 51A আর্টিকেলে উল্লেখ আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস এর এই কনসেপ্ট ভারতের সংবিধানে কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাড হয়েছে? অ্যান্সার বলবে না 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976 এ অ্যাড হয়েছে। এই 1476 এ আরো বহু কিছু অ্যাড হয়েছে, তার জন্য এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে আমরা ক্ষুদ্র সংবিধানও বলে থাকি। একে আমরা মিনি কনস্টিটিউশনও কোনো জায়গায় আখ্যা দেওয়া হয়। মিনি কনস্টিটিউশন 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, এই সময় একটি কমিটি বসানো হয়েছিল, যে কমিটির সুপারিশ অনুযায়ী এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, সেটা হচ্ছে শরণ সিং কমিটি। অ্যান্সার হবে শরণ সিং। অ্যান্সার হবে শরণ সিং কমিটি, মনে থাকবে শরণ সিং কমিটি। আচ্ছা, যদি বলে কোন দেশ থেকে আমরা অ্যাডপ্ট করেছি? অ্যান্সার হবে স্যার আমরা নিয়েছি কোন দেশ থেকে, আমরা বলে এসো USSR। ঠিক আছে, বা বর্তমানে আজকে দিনে দাঁড়িয়ে এটাকে রাশিয়া বললেও বলতে পারো। ঠিক আছে, রাশিয়া অপশনে থাকলে রাশিয়া কারেক্ট হবে। ক্লিয়ার আছে তো? আচ্ছা, যদি বলো ফান্ডামেন্টাল ডিউটিস এর আছে কতগুলো, টোটাল নাম্বার আমাকে বলুন কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে। আজকের দিনে দাঁড়িয়ে এই ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে 11টা। শুরুতে ছিল এই 1976 এ ছিল, এর সংখ্যা হচ্ছে 10টা। পরবর্তীকালে একটা অ্যাড করা হয়েছে, সেই একটা অ্যাড কিসের মাধ্যমে হয়েছে? বলবে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে কি করা হয়েছিল? এটাকে আরেকটা ফান্ডামেন্টাল ডিউটিস কে অ্যাড করা হয়েছিল। ক্লিয়ার? আর এই প্রত্যেকটা ফান্ডামেন্টাল ডিউটিস স্যার নন জাস্টিসেবল ইন নেচার, নন জাস্টিসেবল ইন নেচার। ঠিক আছে, বাট এখানে লিখে দিলাম, বাট জাস্টিসেবল বাই ল।
জাস্টিসিয়েবল বাই ল। আইন প্রণয়ন করে কি করা যেতে পারে, জাস্টিসিয়েবল করা যেতে পারে, কিন্তু সরাসরি এই জিনিসগুলো তুমি যদি পালন না করো তোমাকে কোর্টে নিয়ে যাওয়া যাবে না। পার্লামেন্ট থেকে ল পাস করিয়ে এটাকে জাস্টিসিয়েবল বানানো যেতে পারে। ক্লিয়ার আছে বিরুদ্ধে? চলো আমরা পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, ভারতের নির্বাচন কমিশনের সদস্য কতজন আছেন? খুব ভালো প্রশ্ন। ভারতের নির্বাচন কমিশনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রশ্ন দিয়েছে স্যার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন থেকে প্রশ্ন দিয়েছে। আচ্ছা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর জন্য আর্টিকেল কত দেখতে পাই? বলবে 324, 324 নম্বর আর্টিকেলে আমরা ইলেকশন কমিশনের কথা উল্লেখ আছে। ঠিক আছে, ইলেকশন কমিশনের কথা কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? বলবে আমরা আর্টিকেল 324 এর মধ্যে ইলেকশন কমিশনের কথা উল্লেখ আছে। ইয়েস অর নো? ক্লিয়ার আছে এর অব্দি? এই ইলেকশন কমিশন এর এস্টাবলিশমেন্ট ডেটের কথা যদি বলো, পরীক্ষায় প্রশ্ন আসে। এই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবে পালন করা হয়। বলো, এস্টাবলিশ হয়েছিল কত? 1950 সালে, 1950-তে এস্টাবলিশ হয়েছিল 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি, সেই জন্য 25শে জানুয়ারি দিনটাকে আমরা কি বলে থাকি না, আমরা ন্যাশনাল ভোটার ডে হিসাবে পালন করে থাকি। ন্যাশনাল ভোটার ডে, ভোটার ডে, আন্তর্জাতিক আন্তর্জাতিক নয়, জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি দিনটাকে পালন করে থাকি, যেহেতু এই দিনে আমাদের ইলেকশন কমিশন তৈরি হয়েছিল। ক্লিয়ার আছে? আমাদের এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা কোন কোন ভোট কন্ডাক্ট করায়? এক তো একদম লোয়ার লেভেল থেকে যদি বলি স্যার, বিধানসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন তারা কন্ডাক্ট করায়। লোকসভার নির্বাচন, লোকসভার নির্বাচন, রাজ্যসভার নির্বাচন, আর নেক্সট চলে আসছে আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের নির্বাচন কন্ডাক্ট করিয়ে থাকে। ক্লিয়ার আছে হাতের অব্দি? অন্যদিকে আমি যদি বলি স্যার, পঞ্চায়েতের নির্বাচন, পঞ্চায়েতের নির্বাচন বা মিউনিসিপ্যালিটির যে ইলেকশন সেটাকে কন্ডাক্ট করবে, তার জন্য আমরা দেখতে পাই যে রাজ্যের নির্বাচন কমিশন, তার জন্য আছে রাজ্যের নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন। স্টেট ইলেকশন কমিশন, তার জন্য আর্টিকেল কত দেখতে পাই? আর্টিকেল দেখতে পাই 243 কে বলে আর্টিকেল, সেখানে উল্লেখ আছে রাজ্যের নির্বাচন কমিশন। ক্লিয়ার আছে? আচ্ছা, এই যে ইলেকশন কমিশনের কথা আমি বলছি, ইলেকশন কমিশনে কি থাকবে? 3 জন সদস্য আমরা দেখতে পাই। জানতে চেয়েছি, এটাই অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 জন সদস্যের মধ্যে একজন কে থাকবে না, মুখ্য নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, এবং তাকে সহযোগিতা করার জন্য আরো 2 জন নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? বলবে স্যার জ্ঞানেশ কুমার। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার, তিনি আছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। বাকি আদার্স 2 জন ব্যক্তির নাম কি? একজনের নাম হচ্ছে সুখবীর সিং সিন্ধু, সুখবীর সিং সিন্ধু, সুখবীর সিং সিন্ধু, আরেকজনের নাম হচ্ছে বিবেক যোশী, বিবেক যোশী। মনে থাকবে, এই 3 জন বর্তমানে আছেন। সামনে ইলেকশন, আমাদের বিধানসভা নির্বাচন গেছে, তো এই জিনিসগুলো আমাদের জানা দরকার, মাথার মধ্যে ছেপে থাকা দরকার। যে জ্ঞানেশ কুমারের নাম নিশ্চয়ই তোমরা ভুলবে না। চিফ ইলেকশন কমিশনার বললে জ্ঞানেশ কুমার, বাকি আদার্স 2 জনের নাম হচ্ছে সুখবীর সিং সিন্ধু এবং বিবেক যোশী। ক্লিয়ার আছে? কারোর কোনো অসুবিধা, কারোর কোনো ডাউট এখান থেকে হওয়ার কথা নয়? চল পরের প্রশ্ন আমরা যাই। নেক্সট চল, কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকারক ভৌম সৌর বিকিরণকে অবরুদ্ধ করে পৃথিবীতে জীবন রক্ষার জন্য দায়ী? অর্থাৎ ভৌম সৌর বিকিরণ, তার মানে হচ্ছে নিশ্চয়ই আমাদের কি করছে? ইউভি রে। এটা এখানে জানতে চেয়েছে যে কোন স্তর কি করছে, আমাদের যে ক্ষতিকারক সূর্যের ইউভি রে তাকে আটকাচ্ছে, দিয়ে আমাদের জীবনকে রক্ষা করছে। ঠিক আছে, বলো কোন লেভেলটা? আমরা জানি, এর জন্য একটু আমাদেরকে সাহায্য নিতে হবে ছবির। এটা যদি আমাদের সান হয়, সরি সান কেন বলছি, এটা যদি আমাদের আর্থ হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়ে থাকে, তো পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল আমরা দেখতে পাচ্ছি তার বেশ কিছু লেয়ার রয়েছে বায়ুমণ্ডলের। প্রথম লেয়ারটাকে আমরা কি বলবো? প্রথম লেয়ারটা এই যে কতগুলো লেয়ার, চলো প্রথম আছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। চলো এখানেই হয়ে যাবে। বেশ, এবার আমরা এক এক করে আমরা বসাই। প্রথম যে লেয়ারটা, এটাকে আমরা বলছি স্যার ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তারপর এটাকে আমরা কি বলছি স্যার? স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর এটা আমরা কি বলছি? মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তারপর এটার নাম হচ্ছে কি? মেসোস্ফিয়ারের পর না
থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এবং তারপর একটা নাম হচ্ছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এই যে কতগুলো লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে ট্রপোস্ফিয়ার, এই স্তরটা হচ্ছে অশান্ত মণ্ডল আমরা এখানে বলে থাকি। অশান্ত মণ্ডল মূলত আমাদের যে অ্যাটমসফিয়ার, ঝড় বৃষ্টি, ওয়েদার, ক্লাইমেট, ওয়েদার কন্ডিশন, সেগুলো সব ট্রপোস্ফিয়ারে নির্ধারিত হয়। ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়বে তত ধীরে ধীরে কি হবে না, টেম্পারেচার আমরা এখানে ঠান্ডা হতে দেখতে পাবো, টেম্পারেচার ঠান্ডা। তার ঠিক উল্টো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে যত উচ্চতা বাড়বে আস্তে আস্তে গরম হতে আমরা দেখতে পাবো, উষ্ণ হবে। এবং এই পিরিয়ডটাকে আমরা কি বলি, স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা, এটাকে আমরা শান্ত মণ্ডল বলে থাকি, শান্ত মণ্ডল। ঠিক আছে, এবং এখানেই আমরা কি দেখতে পাচ্ছি না, সমস্ত এরোপ্লেন এরা কি করে না, এই লেভেলেই চলাচল করে। ক্লিয়ার আছে এদের অব্দি? স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে একটা ওজোন স্তর দেখতে পাচ্ছি, ওজোন লেয়ার দেখতে পাচ্ছি। এটাকে আমরা ওজোনোস্ফিয়ারও সেই কারণে কোনো কোনো জায়গায় বলে থাকি। এই ওজোন স্ফিয়ার কি করছে না, সূর্যের ইউভি রেকে কি করছে, বাঁচাচ্ছে এখান থেকে। ইয়েস অর নো? তাহলে অ্যান্সার কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। এই স্ট্র্যাটোস্ফিয়ারই আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে আবার যত উপরে আস্তে আস্তে মেসোস্ফিয়ারে যাব তত ধীরে ধীরে আবার ঠান্ডা হতে শুরু করবে। এটা হচ্ছে কোল্ডেস্ট, মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে কোল্ডেস্ট, সব থেকে ঠান্ডা বায়ুমণ্ডলের লেয়ার কোনটা, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। আর সব থেকে গরম কোনটা, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, হচ্ছে সব থেকে গরম বা হটেস্ট। ক্লিয়ার আছে? এটা হচ্ছে হটেস্ট, এটা হচ্ছে কোল্ডেস্ট। মেসোস্ফিয়ারে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে সমস্ত উল্কা রয়েছে, যে উল্কা যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন উল্কা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কোন লেয়ারে এসে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ারে। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে। থার্মোস্ফিয়ার সব থেকে হটেস্ট, একে আমরা কি বলে থাকি, আয়নোস্ফিয়ার আমরা এটাকে বলে থাকি। আয়নোস্ফিয়ারে আমরা এখানে বলে থাকি, এখানে আয়ন ফর্মে থাকে, এত গরম থাকে, পার্টিকেল ভেঙে আয়নে পরিণত হয়ে যায়। এবং এই লেয়ার থেকেই আমরা রেডিও ওয়েভ, আমরা রেডিও তরঙ্গ কে এখানে বিস্তার লাভ করতে আমরা দেখতে পাই। ঠিক আছে, বাকি তার উপরে রয়েছে এক্সোস্ফিয়ার, এখানে একদমই বায়ুমণ্ডল প্রায় অ্যাবসেন্ট আমরা বলবো। এই এক্সোস্ফিয়ার মূলত কিসের কাজ করছে, বিভিন্ন ধরনের স্যাটেলাইট, সেগুলো সব কোন লেভেলে থাকে, সেগুলো সব এক্সোস্ফিয়ার লেভেলে আমরা দেখতে পাচ্ছি। আশা করি একদম এই চিত্রের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি যে কোন লেভেলে কি আছে না আছে। ক্লিয়ার আছে এত অবধি? এখান থেকে ছোটখাটো পরীক্ষায় প্রশ্নগুলো আমরা দেখতে পাই টুকটাক। চলো, কোল্ডেস্ট কোনটা, হটেস্ট কোনটা, ইত্যাদি ইত্যাদি। কোশ্চেন নাম্বার 20, কম্পিউটার থেকে প্রশ্ন দিয়েছে। কম্পিউটারের কিবোর্ডে শর্টকাট যা কেস, এটা পরিবর্তন করতে ব্যবহৃত হয়, ফন্ট চেঞ্জ করতে যেটা ব্যবহৃত হয়, কন্ট্রোল F3, অল্ট F3, কন্ট্রোল শিফট F3, নাকি হচ্ছে শিফট F3? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। শিফট F3 যখনই তুমি মারবে তখন কি হবে না, এর কি হয় না, ওই কেসগুলো আমরা চেঞ্জ করতে আমরা দেখতে পাই। ক্লিয়ার আছে এদের অবধি? বলো। নেক্সট চলে এসো আমাদের পরের প্রশ্ন 21। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? অলরেডি আলোচনা করে দিয়েছি। কোন প্রশ্নে? একটু আগেই দেখবে এই প্রশ্নের আলোচনা হয়েছে, দেখবে কোথায়, কোন প্রশ্নে? এই যে ভারতের নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন, দেখো এখানে বলে দিয়েছি জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি, ন্যাশনাল ভোটার ডে। ঠিক আছে, তো এই প্রশ্নে আমি ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছি, ন্যাশনাল ভোটার ডে কেন হচ্ছে, তাহলে সেটাও তোমরা জানতে পেরে গেছো। অ্যান্সার হবে 25 জানুয়ারি, অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নের ব্যাখ্যা আর এখানে আমি করলাম না। নেক্সট বলেছে 2025 সালের স্বাধীনতা দিবসের থিম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য থিম? 2025-এর যে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, তার থিম কি? নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট, হর ঘর তিরঙ্গা, নয়া ভারত, নাকি হচ্ছে আত্মনির্ভর ভারত? বলো, কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে নয়া ভারত, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। নিউ ইন্ডিয়া, এটা ছিল আমাদের এর থিম। বাকি কোন দিনে পালন হয় এটা নিয়ে আর কি বা বলবো, 15ই আগস্ট পালন হচ্ছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে বলার কিছু নেই। পরের প্রশ্নে আমরা যাই। ঠিক আছে, নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 25। বলছে ভারতের সংবিধানের ভাগ 4-এ নিম্নলিখিতের মধ্যে কোনটির সম্পর্ক উল্লেখ আছে? ভাগ 4-এ বলেছে না 4-এ? শুধু ভাগ 4 এটাই বলেছে না, ভাগ 4 বলেছে, ভাগ 4। ভাগ 3-তে ফান্ডামেন্টাল রাইটস আছে, ভাগ 4-এ আমরা কি দেখতে পাচ্ছি না, রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশমূলক নীতি, তাই না? 4A বললে তো আমাদের মৌলিক কর্তব্য, সেটা তো অপশনে নাই। ঠিক আছে, তো আমরা ডিপিএসপি, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এটাকে আমরা বলছি ডিপিএসপি, নীতি নির্দেশক তত্ত্ব, সেটা কিনা আর্টিকেল 4-এর মধ্যে আছে। বাকি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, যেটা কিনা আছে পার্ট 3-তে আছে। পার্ট 3 কি আমরা কি বলি স্যার? ম্যাগনা কার্টা বলে থাকি। ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কথাটা বলতে হবে পুরোটা। ভারতের সংবিধানের ম্যাগনা কার্টা আমরা কাকে বলবো? পার্ট 3 কে বলবো। যেখানে পার্ট 3-এর মধ্যে আমরা আর্টিকেল কত থেকে দেখতে পাবো? আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 অব্দি আমরা আর্টিকেল দেখতে পাই কিসের মধ্যে? পার্ট 3-এর মধ্যে। বাকি নাগরিকত্ব রিলেটেড কথা যদি বলি, নাগরিকত্ব আমাদের ভারতের সংবিধানে আছে পার্ট
তে মেনশন করা আছে আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব আমরা নিয়ে থাকি, যেটা আমরা ব্রিটেনের সংবিধান থেকে আমরা অ্যাডপ্ট করেছি। বাকি মৌলিক অধিকারের কথা যদি বলি, এটা আমরা ইউএস এর কনস্টিটিউশন থেকে আমরা অ্যাডপ্ট করেছি, ঠিক আছে, মৌলিক অধিকার, যেটা ইউএস এর ক্ষেত্রে বিল অফ রাইটস নামে পরিচিত। বাকি নাগরিকত্ব যদি আর্টিকেল বলো স্যার, নাগরিকত্ব আর্টিকেল 5 থেকে শুরু করে 11 অব্দি আর্টিকেলের মধ্যে বিস্তার করছে আমাদের আর্টিকেল নাগরিকত্ব। বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, এটা আমাদের পার্ট 1 এর মধ্যে পুরোপুরি পড়ছে, পার্ট 1, যার জন্য আর্টিকেল আমরা কি দেখতে পাবো, আর্টিকেল 1 থেকে শুরু করে আর্টিকেল 4 অব্দি আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এই ভাগের মধ্যে পড়ছে। যেখানে আর্টিকেল 1 কি বলছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ আ ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ আ ইউনিয়ন অফ স্টেট, আর্টিকেল 1 স্টেটমেন্ট। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে এসো, কোশ্চেন নাম্বার 24 বলেছে সূর্য কিরণ এই মহড়াটি ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে হয়? বিভিন্ন ধরনের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এগুলো প্রশ্ন কিসে থেকে দিয়েছে না, মিলিটারি এক্সারসাইজ থেকে দিয়েছে না, বিভিন্ন দেশের সাথে ভারত কি করে যুদ্ধ অভ্যাস, বিভিন্ন দেশের সাথে ভারত কি করে পালন করে। তো সূর্য কিরণটা কার সাথে, কোন প্রতিবেশী দেশের সাথে, বাংলাদেশের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে না শ্রীলঙ্কার সাথে আমরা সূর্য কিরণ এই অভ্যাসকে আমরা দেখতে পাচ্ছি? বলো অ্যান্সার কি হবে? বাংলাদেশের সাথে তো আমরা জানি, বাংলাদেশের সাথে কি করে, এক তো সম্প্রীতি, সম্প্রীতি বাংলাদেশের সাথে, এছাড়া বঙ্গোসাগর, বঙ্গোসাগর এটা হচ্ছে বাংলাদেশের সাথে। তাহলে সূর্য কিরণ কার সাথে হবে? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বলো নেপাল, নেপালের সাথে সূর্য কিরণ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? শ্রীলঙ্কার সাথে মৈত্র শক্তি বলে একটা এক্সারসাইজ আছে, ঠিক আছে, সেটা শ্রীলঙ্কার সাথে করা হয়ে থাকে। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। আমরা সূর্য কিরণ এটা আমরা দেখতে পাচ্ছি নেপালের সাথে প্র্যাকটিস করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 25 বলেছে বন্দি উৎসব ড্যাশ এর একটি জনপ্রিয় উৎসব। কোথাকার জনপ্রিয় উৎসব হচ্ছে বন্দি উৎসব। তোমাদের ফেস্টিভ্যাল সম্পর্কে আগেও বহুবার আলোচনা হয়েছে, আমি ডিটেলসে আলোচনা করেছি অনেকবার, ঠিক আছে। পোঙ্গাল কোথাকার ফেস্টিভ্যাল, আটুক্কাল পোঙ্গাল কোথাকার ফেস্টিভ্যাল, ক্লাসগুলো দেখবে শুরু থেকে। তো সব ক্লাসে তো একই জিনিসের রিপিট করা বারবার সম্ভব নয়, ব্যাপারটা বোরিং হয়ে যায়, ঠিক আছে। বলেছিলাম স্যার কাম্বালা বলে একটা ফেস্টিভ্যাল আছে, সেখানে কোন প্রাণীর ব্যবহার করা হয়। একই রকম জাল্লিকাট্টু বলে একটা ফেস্টিভ্যাল, যে জায়গাগুলো গোলায় সেগুলোকে আমি তোমাদের জোর দিয়েছিলাম, ঠিক আছে, তোমরা ডিভিশন করবে এগুলোকে, ঠিক আছে। এক তো বলেছিলাম জাল্লিকাট্টু ফেস্টিভ্যাল, জাল্লিকাট্টু এই উৎসব বলেছিলাম, তার সাথে সাথে মিলতা জুলতা বলেছিলাম, কাম্বালা মুখস্থ রাখবে, কাম্বালা ফেস্টিভ্যাল, এই দুটো একসাথে গোলায়। হর্নবিল ফেস্টিভ্যালের কথা বলেছিলাম, হর্নবিল ফেস্টিভ্যাল, তার সাথে বলেছিলাম আমি হর্নবিলের সাথে তোমাদের হ্যাঁ পাক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল, পাক্কে পাঘা, পাক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল, হর্নবিল, এই দুটো কোন কোন রাজ্যে, এই দুটোকে একসাথে মনে রাখতে বলেছিলাম। পোঙ্গাল ফেস্টিভ্যাল মনে রাখতে বলেছিলাম, পোঙ্গাল ফেস্টিভ্যাল কোথায় হয়। আরেকটা হচ্ছে আটুক্কাল পোঙ্গাল, আটুক্কাল পোঙ্গাল। সব আমি ভিডিও তোমাদের অলরেডি এরকমই একটা প্র্যাকটিস সেটে তোমাদের করিয়ে দিয়েছি এই জিনিসগুলো। এগুলো হচ্ছে মিলতা জুলতা টার্ম, কিন্তু একটু শব্দের হেরফেরের জন্য পরীক্ষায় ভুল অ্যান্সার হয়ে যেতে পারে, ঠিক আছে। এগুলোকে আলাদা করে মনে রাখবে। বাকি যদি এখানে কথা বলি, বন্দি উৎসব, বন্দি আমরা রাজস্থানে দেখতে পাই, অপশন ডি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বলো এত অব্দি ওকে আছে প্রত্যেকের? বলে ফেলো। তো এই ছিল আমাদের 25টা কোশ্চেন, তার যে সলিউশন, টোটাল 25 কোশ্চেনের যে সলিউশন। ক্লাস যদি ভালো লাগে তো নিচে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে, আর যদি পারো, যদি মনে হয় যে হ্যাঁ সিরিয়াস স্টুডেন্ট, একটু ভালোভাবে পড়াশোনাটা করছি, তাহলে এই জিনিসগুলোকে আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেবে গুছিয়ে, যেভাবে লিখে দিয়েছে। জাল্লিকাট্টু তার পাশে লিখবে কোথাকার ফেস্টিভ্যাল, কাম্বালা তার পাশে লিখবে কোথাকার ফেস্টিভ্যাল, হর্নবিল তার পাশে রাজ্যের নাম লিখবে, পাক্কে পাকা হর্নবিল রাজ্যের নাম লিখবে, একই রকম ভাবে পোঙ্গাল এবং আটুক্কাল পোঙ্গাল, ঠিক আছে। যদি সিরিয়াস স্টুডেন্ট হও তারাই অ্যান্সার দেবে, রিপ্লাই দেবে, আদারওয়াইজ রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। বাকি ক্লাস কেমন লাগলো না লাগলো তোমাদের মন মর্জি, ফিডব্যাক জানালে জানাতে পারো, ঠিক আছে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের পুরো ক্লাস। আজকের ক্লাসে আমরা 25টা প্রশ্ন যথাসম্ভব প্রচেষ্টার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বাকি পরের সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক এইভাবে। হ্যাঁ, তবে আজকের ক্লাসটা তোমাদের রেকর্ডেড প্রোভাইড করা হলো, তার কারণ নেটওয়ার্কের ইস্যু থাকার কারণে ক্লাসটা লাইভে আসার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পসিবল হয়নি। তো পুনরায় রেকর্ডেড ভার্সন তোমরা ক্লাসটাকে হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।